শুরু করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা এবং নূতন বৎসরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তোমাদের সাথে আছে আমি এবং আমাদের ডক্টর আলেয়া ফেরদৌস। আমরা দুইজন তোমাদের এই ক্লাসটি কন্টিনিউ করব। তোমাদের সহযোগিতা চাই এবং তোমাদেরকে আমরা সুযোগ দিব যখন হ্যান্ড রেইজ করা বা কথা বলা, ইন্টারাকশনের সুযোগটি দিব। তবে এখন আমি শুরু করতেছি। দেখো, তোমরা এর আগে ক্লাসগুলো কিছু করেছো। থিওরি ক্লাস আমরা অনেকদিন আগে নিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে না, আসলে বাস্তবতার কারণে অনেক দেরি হয়ে গেছে প্র্যাকটিক্যাল ক্লাসটি। এবং প্র্যাকটিক্যাল ক্লাসটি চলছে। আমরা আজকে দুইজন তোমাদের প্রবলেমস অন জিন ইন্টারাকশন এই টপিকটি কভার করব। এটি একটি লম্বা ক্লাস আমরা শিডিউল করছি, তো যতক্ষণ আমরা নিতে পারি তোমাদের ধৈর্য এবং সহযোগিতা কামনা করছি। দেখো, জিন ইন্টারাকশন এই দুটি ওয়ার্ড এখানে আছে, তার মানে আমরা একেবারেই সহজভাবে সাদামাটা যদি বুঝতে চাই, ইন্টারাকশন অ্যামং ডিফারেন্ট জিনস এই ব্যাপারটি আসলে দেখো, কোনো একটি অর্গানিজমের মধ্যে হাজার হাজার জিন আছে, সেই জিনগুলোর মধ্যে ইন্টারাকশন হয় এবং আমরা তার ফেনোটাইপটা দেখতে পাই। দেখতে পেয়ে আমরা বলতে পারি, আমরা খুব সহজে বলি যে এই ব্যক্তিটি খুব ভালো, এর এর স্বভাব চরিত্র, মানুষের দান সৎকা ইত্যকার বা ভালো। আসলে সেই ভালো জিনগুলাই ভেতরে যদি থাকে, সেগুলো যদি এক্সপ্রেস করে তাদের ইন্টারাকশনটা, তখন ভালো চরিত্রটা প্রকাশ পায়, যেটাকে আমরা ফেনোটাইপ বলি। অন দা আদার হ্যান্ড, কখনো কখনো আমরা বলি যে এটি এর মজ্জাগত দোষ। এটি তার মানে ওই জিনটি তার ভিতরে রয়ে গেছে, হ্যাঁ, খারাপ একটি জিন, যেটি তাকে বাহ্যিক ভাবেও খারাপ বৈশিষ্ট্য প্রকাশের সহায়তা করতেছে। এটি একেবারেই, ধরো আমরা জেনেটিক্স প্লান্ট ব্রিডিং এর লোক না, লেম্যান হিসাবেই যদি এই কথাটা বলি, তো জিন এমন একটি বিষয়, সেটি যদি ভিতরে থাকে এবং অনুকূল পরিবেশ পায়, ইন্টারাকশনটা যদি অনুকূল হয়, তাহলে সেটি ফেনোটাইপে প্রকাশ করবেই। এটি কিছু কথা বললাম। এখন আমরা প্রথম সেন্টেন্সটি এখানে বলার চেষ্টা করছি। দেখো, জিন ইন্টারাকশন ইজ এ ব্রড টার্ম ইউজ টু ডিসক্রাইব দ্য জয়েন্ট রোল অফ মাল্টিপল জিনস। অনেকগুলা জিন আছে, কোন একটি অর্গানিজমের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য a couple of genes are responsible। এই জন্য আমরা বলছি gene interaction is a broad term used to describe the joint role of multiple genes in determining phenotypic variability। এক অর্গানিজমের সাথে আর এক অর্গানিজমের যে ফেনোটাইপিক ভেরিয়েবিলিটি আছে, এটির জন্য মাল্টিপল জিনের যে ইন্টারাকশন, সেটি আসলে রেসপন্সিবল। তো এরকম ধরনের ভেরিয়েবিলিটি স্টাডি করার জন্য আসলে ইন্টারনালি কি আছে জিনটা, এর স্ট্রাকচার বা আর্কিটেকচার, এটি জানাই আমাদের এই জিন ইন্টারাকশন এই ক্লাসটি করার মূল উদ্দেশ্য। হ্যাঁ, হয়তোবা তোমরা যখন হাতে কলমে করবে, বিশেষ করে হায়ার স্টাডি এই এই লেভেলে জিনের টেকনোলজির উপরে, তখন তোমরা বুঝতে পারবে যে একটি দুটি জিন বা একটি দুটি জিনের ছোট্ট একটি খণ্ডাংশ কতটাই গুরুত্বপূর্ণ তারা যখন এক্সপ্রেশন আসে বা এক্সপ্রেস করে। আমরা সেকেন্ড সেন্টেন্স এখানে একটু ছোট্ট করে বলছি, ইট ইজ অফেন স্টাডিড ফ্রম দ্য মলিকুলার পয়েন্ট অফ ভিউ অ্যাজ বায়োমলিকুলার ইন্টারাকশন। মানে অনেকগুলো মলিকুলস, সেই বায়োমলিকুলার ইন্টারাকশন যখন হয়, তখন সেই জিনটি এক্সপ্রেস করে। আবার কখনো এরকম হয়, ধরো আমরা জিন আছে কিন্তু জিন এক্সপ্রেস করতেছে না, এটি অন্য একটা জিন তাকে মাস্কিং করে দিচ্ছে বা বাধা দিচ্ছে, এরকম ঘটনাও ঘটে। আবার দুটি জিন আছে, এই নিচে একটা ছবি, ছোট্ট একটা ছবি আঁকানো আছে, তোমরা খেয়াল করে দেখো। এ এবং বি দুটি জিন এখানে অবস্থান আমি দেখানোর চেষ্টা করেছি, 5 প্রাইম এন্ড এবং 3 প্রাইম এন্ডে অবস্থান আছে, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে ধরে নেই এই সমস্ত ক্ষেত্রে এ জিনের ইফেক্টটা প্রকাশ পাবে এক, দুই নম্বর হচ্ছে বি জিনের যে ইফেক্ট, সেটি দেখা যাবে বা বি জিনের চরিত্রটি আমরা দেখতে পাবো। অথবা এরকম হতে পারে দুটি জিনেরই চরিত্র আমরা দেখতে পাবো। যদি তিন নম্বর কেসটি হয়, সেটি হচ্ছে কোয়াইট নর্মাল সিচুয়েশন, একেবারেই নর্মাল সিচুয়েশন। দুটি জিন আছে, সেই জিন কেউ কাউকে বাধা দিচ্ছে না এবং দুটি জিনই সাইমালটেনিয়াসলি এক্সপ্রেস করতেছে। দিস ইজ ভেরি কোয়াইট নর্মাল সিচুয়েশন। অন দা আদার হ্যান্ড, যদি ঘটনা এরকম হয় যে এ বি জিন দুটি আছে, অথচ বি জিন এ কে মাস্ক করতেছে, মানে বাধা দিচ্ছে, অথবা এ বি দুটি জিনই আছে, এ জিন বি জিনের এক্সপ্রেশনকে মাস্কিং করে দিচ্ছে, মানে বাধা দিচ্ছে, এরকম
ঘটনাও ঘটতেছে। তোমরা ইপিস্টাসিস ইন্টারাকশন বা ইপিস্ট্যাটিক এই বিষয়গুলো দেখছো, যে এক ধরনের জিন আর এক ধরনের জিনকে বাধা দিচ্ছে। হুম, তোমরা সেখানে দেখছো ইট ইজ হ্যাপেনিং। অন দা আদার হ্যান্ড, আর একটা বিষয় খুব লক্ষণীয়, সেটি হচ্ছে, ধরো এটি একটি জিনের আর্কিটেকচার, 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড, আমি এখানে সহজে বোঝানোর চেষ্টা করছি, অনেক ধরনের এখানে ইনফরমেশন আছে। তো জিনের আবার ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে একটি পার্ট আর একটি পার্টকেও বাধা দেয়। হ্যাঁ, মনে করো এখানে অ্যাক্টিভ পার্ট আছে একটা, 5 প্রাইম এন্ডে কিছু অংশ আছে যে তাকে ডাউন রেগুলেট করতেছে, আমরা আমাদের শব্দে বলি তাকে আপগ্রেড হতে দিচ্ছে না। আপগ্রেড হতে দিচ্ছে না মানে জিনের ইউনিক ফিচার এটি। একটা পার্ট আর একটা বাধা দেয়। আবার কখনো কখনো এটি হয় যে দুটি তিনটি নিউক্লিওটাইড আছে, বা ধরো দুই তিনটি নিউক্লিওটাইড, 4টা নিউক্লিওটাইড, 5টা নিউক্লিওটাইড, 6টা নিউক্লিওটাইড থাকার প্রেক্ষিতে তাকে এনহান্স করতেছে, ট্রিগার করতেছে, এটিও জিনের বৈশিষ্ট্য। সুতরাং জিনের কতগুলো ইউনিক ফিচার আমরা বললাম, যে এক জিন আর এক জিনের সাথে ইন্টারাকশনে যাবে, সেখানে উভয়ই এক্সপ্রেস করতে পারে, উভয় উভয়কে বাধা দিতে পারে, উভয় উভয়কে ট্রিগার করতে পারে। হ্যাঁ, এই ধরনের জিনের বৈশিষ্ট্যগুলো আছে। তবে ওভারঅল সমস্ত বৈশিষ্ট্যটুকু প্রকাশের জন্য নিচে একটি কথা লেখা আছে, দেখো এক্সপ্রেশন, সেটি জিই, আমি একটি কথা লিখছি, জেনোটাইপ আর একটা এনভায়রনমেন্ট। মানে জেনোটাইপটা কভার করতেছে জিনের পার্টটি, আর একটি যেটি আমি লিখছি সেটি এনভায়রনমেন্ট। যদি সুইটেবল এনভায়রনমেন্ট হয় তাহলে জিন এক্সপ্রেস করবে। অন দা আদার হ্যান্ড, এনভায়রনমেন্ট যদি তার জন্য সুইটেবল না হয় তাহলে সেটি বাধাগ্রস্ত হবে, হয়তো পার্টলি এক্সপ্রেস করবে। আবার ঘটনা এরকমও ঘটতে পারে যে ওভার এক্সপ্রেসও করতে পারে। হ্যাঁ, নর্মাল কন্ডিশনে যে ছিল তার চেয়ে আরো বেশিও হতে পারে। সো অল দিজ আর ইউনিক ফিচার। আমরা এখানে থার্ড সেন্টেন্স একটি কথা লিখছি, ফেনোটাইপিক ইফেক্টস ডিউ টু দ্য রোল অফ ডিএনএ সিকোয়েন্স ভেরিয়েশনস এন্ড দেয়ার ইনফ্লুয়েন্স অন বায়োলজিক্যাল প্রসেস। মানে এই, যদি একটি দুটি নিউক্লিওটাইডের কোনো চেঞ্জ থাকে তাহলে টোটাল বায়োলজিক্যাল প্রসেসে এটা এফেক্ট করবে, কখনো এটিকে ট্রিগার করবে, কখনো ডাউন রেগুলেট করবে। এটি জিনের বৈশিষ্ট্য। আমরা মোটামুটি এখানে কিছু কথা বললাম জিনের ইন্টারাকশনের বিষয়ে। সেটি আমরা খুব সহজ কথায় যদি বলি, এক জিন আর এক জিনকে ট্রিগার করবে, এক জিন আর এক জিনকে বাধাও দিতে পারে, বা উভয়ে একই সাথে এক্সপ্রেস করতে পারে যদি তারা সুইটেবল এনভায়রনমেন্ট পায়। এই মোটামুটি সমস্ত গুলোকে ইন এ নাটশেল আমরা বলবো জিনের একটি ইন্টারাকশন। তাহলে আমরা একটু দ্বিতীয় স্লাইডটা প্রসিড করি। যেহেতু প্রবলেমস গুলো পড়াবো আমরা, এই ধরনের প্রবলেম গুলাই আমরা বলবো, যে কোন জিন কাকে বাধা দিচ্ছে, কোন জিন কাকে এক্সপ্রেস হতে দিচ্ছে, দিলে তার জেনোটাইপের কি নাম হবে বা ফেনোটাইপ কি হবে। ধরো জেনোটাইপ হওয়ার কথা ছিল রোজ, হ্যাঁ, ফুলের একটি রং, রোজ না হয়ে অন্য রং হয়ে গেল, কেন হলো? অথবা হওয়ার কথা ছিল মনে করো ব্লু, ব্লু না হয়ে অন্য রং হলো, কেন হলো? এই সমস্ত বিষয়গুলো আমরা ব্যাখ্যাতে আসবো। তোমরা মনে রাখবে, এটি আসলে আমরা যে প্রবলেম গুলা করাবো এখানে ব্যাখ্যাটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে তুমি কেন হলো, কি জন্য হলো, আর এক ধরনের হতে পারতো, তার ব্যাখ্যাগুলা তোমাকে দিতে হবে। তো এখানে আউটলাইন কিছু দেওয়া আছে, এটি আমাদের একজন কলিগ কিছুটা তৈরি করছেন, আফসানা। সে কিছু তৈরি করছে, ডক্টর আলেয়া আছে এবং আমরা কিছু মডিফিকেশন করছি, করে হয়তো তোমাদের ব্যাপারগুলো পড়াবো। খেয়াল করে দেখো, এখানে নন অ্যালিলিকের ব্যাপার আছে, ওয়ান ক্যারেক্টার মোর দ্যান ওয়ান পেয়ার অফ জিনস কখনো রেসপন্সিবল, একটা ক্যারেক্টারের জন্য মোর দ্যান ওয়ান পেয়ার অফ জিনস রেসপন্সিবল। আবার নন ইপিস্ট্যাটিক আছে, ইপিস্ট্যাটিকের মধ্যে ভাগ আছে, ইপিস্ট্যাটিক জিন, জিন হুইচ মাস্ট অর সাপ্রেস আদার নন অ্যালিলিক জিন। হাইপোস্ট্যাটিক জিন, জিন হুইচ ইজ সাপ্রেসড, যে সাপ্রেসড হলো সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। আচ্ছা, এখন তোমাদের একটু সহজ কথা, ধরো এই ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বা ব্লাস্টের একটি ব্যাপার আছে। হুম, বাংলাদেশে এখন হর হামেশা হচ্ছে, রিসেন্টলি দেখা যাচ্ছে নেক ব্লাস্ট। ধানে এই দানাগুলো কালো কালো দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল বা রাইস গ্রোয়িং এরিয়াতে এই কথাগুলো বলতেছে যে এই নেক ব্লাস্ট। তো সেই নেক ব্লাস্টের জন্য রেসপন্সিবল জিনটি যদি হাইপোস্ট্যাটিক জিন হতো তাহলে কি ভালো হতো না? আমরা অন্য জিন তাকে যদি সাপ্রেসড করে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তাহলে সে এক্সপ্রেসটা আর করতো না। হ্যাঁ, এটি সাধারণত আমরা খুব ভালো মনে করি ওই জিনটাকে যদি কখনো আমরা মাস্ক করতে পারি, মানে অসুখ বিসুখের জন্য। অন দ্য আদার হ্যান্ড, যদি ইল্ড রিলেটেড ব্যাপার হয় বা ভালো একটা কোয়ালিটির ব্যাপার হয়, সেই ক্ষেত্রে সেই জিনটাকে যদি এক্সিলারেট করতে পারি তাহলে আমরা এই ব্যাপারটিতে খুব ফ্রুটফুল মনে করি। সুতরাং যিনি জেনেটিসিস্ট হবেন
উনি ওনাকে ডিজাইন করে নিতে হয় ল্যাবরেটরিতে, যদি উনি আর্টিফিশিয়ালি করেন। অন দা আদার হ্যান্ড যদি আমরা কনভেনশনাল ব্রিডিং এ করি, তাহলে আমাদেরকে এই জিনকে ইনসার্ট করার জন্য মা গাছের মধ্যে এই জিনটা আনতে হয়। মা গাছের মধ্যে জিনটা নিয়ে আসতে হয়। সেটি আমরা একেবারেই খুব সহজ উপায়ে করি, পোল্যান্ডটা ফেলে দিই। তোমরা 6 নম্বর গ্রুপ 1 নম্বর গ্রুপ বোধহয় আমরা মাঠে নিয়ে গেছিলাম, 2 একদিন দেখিয়েছিলাম যে কিভাবে পোল্যান্ডটা মা গাছের উপরে, মা ফুলের উপর আমরা ফেলি। হ্যাঁ, ফেললে তারপরে সেখান থেকে পলিনেশন হয়, হাইব্রিডাইজেশন বলে টার্মটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হলে তাহলে এর বৈশিষ্ট্যটা কিছুটা আসে আর কি। তো 1 জেনারেশন আসে না, দেখা যাচ্ছে যে 3 4 5 6 7 জেনারেশন লেগে যায়। এটি আমরা আমাদের কাজ, আমাদের ডিপার্টমেন্ট, প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টে এই কাজটি আমরা করে থাকি সাধারণত। আমরা নতুন চরিত্র আনতে চাই এবং ভেরিয়েশন সৃষ্টি করতে চাই। তো এই জিন ইন্টারঅ্যাকশন দেখো নিচের দিকে কতগুলো লেখা আছে, রেশিও, F2 ফেনোটাইপিক রেশিও। তোমরা বই থেকে রেশিও গুলো একটু পড়বে, আমরা পরীক্ষাতে দিই, হ্যাঁ, ক্লাস টেস্টে, ফাইনালে, আবার কখনো কখনো ভাইভাতেও জিজ্ঞেস করি, বলো তো ডমিনেন্ট ইপিস্টাসিসের রেশিও কত। তোমাকে বলতে হবে একেবারে চক্ষু বুঝিয়া যে স্যার 12:3:1 এর রেশিও। রিসেসিভ ইপিস্টাসিসের রেশিও কত? 9:3:4। তোমরা শুধু মনে রাখবে এই রেশিও গুলো যেন 16-র উপরে না যায়। হ্যাঁ, যাই বলো, এটা আমরা কিন্তু অনেক সময় মনে থাকে না। কেউ কেউ বলে ফেলে যে 16-র উপরে, 18 19 20 পর্যন্ত যোগে হয়ে যায়, সেটি হলে কিন্তু অসুবিধা। ছেলেমেয়েরা একটু খেয়াল রাখবা, এটা যেন 16-র উপরে না যায়। কমপ্লিমেন্টারি জিন 9:7। ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ ইন্টারাকশন সাইমালটেনিয়াসলি যখন হয়, তার রেশিওটা হয় 13:3। অন দ্য আদার হ্যান্ড ডুপ্লিকেট ডমিনেন্ট জিন যখন হয় 15:1। তোমরা জানো মেন্ডেলিয়ান নর্মাল যে রেশিও ডাইহাইব্রিডের F2 ফেনোটাইপিক রেশিও কি, সেটি কিন্তু 9:3:3:1। তার মানে 9:3:3:1 এর সবগুলো কিন্তু ব্যত্যয়, যতগুলো আমি কথা বললাম। এই ব্যত্যয়টা হতো না যদি নাকি জিনের ইন্টারাকশন না থাকতো এবং প্রত্যেকটা জিন যদি প্লেনলি এক্সপ্রেস করতো, তাহলে এই সবগুলা 9:3:3:1 হতো, মানে কোনোভাবেই ব্যতিক্রম হতো না। ব্যতিক্রমগুলো হচ্ছে এই যে একজন আর একজন জিনকে বাধা দিচ্ছে, বেশি এক্সপ্রেস করতে দিচ্ছে, এই জন্য এই ব্যতিক্রমগুলো হচ্ছে। হুম, তাহলে আমরা F2 ফেনোটাইপিক রেশিও দেখলাম কতগুলোর, যেখানে হচ্ছে এরকম বাধা আসে। ডমিনেন্ট ইপিস্ট্যাসিস এর কথা বললাম। ইপিস্ট্যাসিস এটি কিন্তু ফেনোমেনন, ছেলেমেয়েরা খেয়াল রেখো। ইপিস্ট্যাটিক হলে সেটা জিন হবে, আর ইপিস্ট্যাসিস দা ফেনোমেনন, যে ফেনোমেনন এটিকে মাস্কিং করে, হ্যাঁ, সেটিকে আমরা বলি ইপিস্ট্যাসিস। এটি খুব সুন্দর করে লিখবে পরীক্ষার খাতায় তোমরা, এটা একটা ফেনোমেনন আর একটা হচ্ছে জিন। তাহলে হচ্ছে ডমিনেন্ট ইপিস্ট্যাসিস, রিসেসিভ ইপিস্ট্যাসিস, কমপ্লিমেন্টারি জিনস এর কথা বললাম আমরা, ডমিনেন্ট এন্ড রিসেসিভ ইন্টারাকশন এবং ডুপ্লিকেট ডমিনেন্ট জিনস। আর অনেকগুলো ইন্টারাকশন আছে, তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, বইগুলোতে দেখবে। আমি প্রসিড করি, যেহেতু প্রবলেম কিছু বলবো আমরা। আচ্ছা, স্যার আমরা আগের এখানে স্লাইডটা একটু দেখাবেন? প্রবলেমের, আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি, বলো। এর আগে এর আগেরটা, হ্যাঁ, এটা তো প্রথম স্লাইড। তুমি কিছু কথা বলতে চাও এখানে? না স্যার, শুধু দেখার জন্য। আচ্ছা, এটি তোমাকে হেল্প করবে জিনিসটা বোঝার জন্য আর কি, অন্য কিছু নাই। যদি আমরা প্রশ্ন করি হোয়াট ইজ জিন ইন্টারাকশন, তাহলে তোমার এই ছবিটা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি বলতে পারবে, বিভিন্ন ফর্মে সুন্দর করে বলতে পারবে। হুম, আচ্ছা, এখন দেখো জিনের আমরা কতগুলো এখানে স্যার বললাম, স্যার বিভিন্ন ধরনের ইন্টারাকশন। স্যার হুম আমি হুম স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আলেয়া, স্যার একটু হ্যাঁ স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, তোমরা হ্যাঁ তোমাকে অবশ্যই শুনতে কিন্তু পাচ্ছি, বলো খাতা আলেয়া। কলম নিয়ে বসো। হ্যাঁ স্যার আমি, শোনা যাচ্ছে আমাকে? হুম স্যার হুম পেপার মানে হ্যাঁ খাতা হ্যাঁ কলম শোনা নিয়ে যাচ্ছে, তুমি বসো, বলো। আদারওয়াইজ কিন্তু অঙ্ক শিখতে পারবে না। শুধু শুনলে হ্যাঁ কিন্তু হ্যাঁ শোনো, অঙ্ক হবে না। হ্যাঁ, আমরা এটি সবাই খাতা কলম বের ঠিকই করো। আছে। ডক্টর আলেয়া যেভাবে বললো, তোমাদের এটি কিন্তু খাতা কলমে বুঝতে হবে, লিখতে হবে, এটা নাইলে ধরে মনে রাখতে পারবে না। এবং এখান থেকে আমরা ফাইনাল পরীক্ষাতে, ক্লাস টেস্টে সবসময় একটা করে প্রশ্ন থাকে, সুতরাং তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা,
এই যে দেখো একটা বইয়ের নাম আমি এখানে বলছি, প্রিন্সিপলস অফ জেনেটিক্স, এডমান্ড ডাব্লিউ সিনট, এলসি ডান অ্যান্ড থিওডোসিয়াস ডবঝানস্কি। এই বানানটা খুব কঠিন, বড্ড কঠিন। তবে আমরা পরীক্ষাতে জিজ্ঞেস করি, কিন্তু ক্লাস টেস্টে, ফাইনালে, ইভেন ওই যে ছোট আমরা একটা ইদানিং করি, একটা একটা করে প্রশ্ন দিই এক নাম্বারে, যে একটা প্রিন্সিপলস অফ জেনেটিক্স এর বইটার অথরের নাম লেখো। তো তোমরা একটু এই বইটা আমরা সবাই পড়ি, তোমরা এই বইটার নাম একটু জেনে রাখবে। প্রিন্সিপলস অফ জেনেটিক্স এইভাবেই লেখা আছে বইটার উপরে, এই জেনেটিক্স শব্দটা এরকম বড় করে লেখা আছে। এডমান্ড ডাব্লিউ সিনট, এলসি ডান অ্যান্ড থিওডোসিয়াস ডবঝানস্কি, এই বইটার তিনজন রাইটার, কঠিন কঠিন নাম। আচ্ছা, আমি একটু প্রবলেমে যাচ্ছি। তোমরা মনে রাখবে যে প্রবলেম গুলো আমরা বলবো, সেই প্রবলেম গুলা তোমাকে এক্সপ্লানেশন দিতে হবে সুন্দর করে। আমি একটা দুইটা উদাহরণ এখানে দেব, ডক্টর আলেয়াও দিবে, তো তোমরা সেই এক্সপ্লানেশন গুলো একটু লিখতে হবে। আমরা রেকর্ডিং করলে তো হয়তো রেকর্ডিং তুমি পাবে, সমস্যা নেই, কিন্তু তোমাকে জিনিসটা বুঝে নিতে হবে। আচ্ছা, আমরা শুরু করলাম জিন ইন্টারঅ্যাকশনের একটু প্রবলেম। ধর নন ইপিস্ট্যাটিকের ক্যাটাগরিতে আমরা আসছি। খেয়াল করো, নোট প্রথমে, এর আগে যেহেতু তোমরা প্রবলেম কিছু করছো, একটা নোট থাকবে। এই নোটটা হচ্ছে তোমার মূল জিনিস। এটাকে ভিত্তি ধরে তুমি প্রবলেম গুলা করবে। আমরা বলছি পোল্ট্রির ক্ষেত্রে যে জিনস ফর রোজ কম ক্যাপিটাল আর অ্যান্ড পি কম ক্যাপিটাল পি হোয়েন প্রেজেন্ট টুগেদার প্রডিউস ওয়ালনাট কম। তাহলে কি বললাম? মোরগ মুরগির ক্ষেত্রে কিছু আছে লাল ঝুটিওয়ালা মুরগি, আর কিছু আছে যে ছোট্ট একটা মটর দানার মতো ঝুটি। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখবে, যারা মোরগ মুরগি দেখো, তো তারা এই দুইটাই যদি একত্রে থাকে তাহলে সেটা ওয়ালনাট হয়, আমরা বলি ওয়ালনাট। আবার যখন এই দুইটারে রিসেসিভ থাকবে, মানে স্মল আর স্মল পি থাকবে, তখন হোমোজাইগাস কন্ডিশনে হলে সেটিকে হবে সিঙ্গেল ক্রম। আগে ব্যাপারটা বোঝো, জিন ফর রোজ কম মানে ক্যাপিটাল আর যদি থাকে সে হবে রোজ কম ওয়ালা। এলিলিক পার্টনার স্মল আরও হতে পারে, ক্যাপিটাল আরও হতে পারে। আচ্ছা, পি কম ক্যাপিটাল পি যদি থাকে একটা, এলিলিক পার্টনার স্মল পিউ হতে পারে, ক্যাপিটাল পিউ হতে পারে, তাহলে সে হবে পি কম ওয়ালা। আবার ক্যাপিটাল আর আর ক্যাপিটাল পি দুইটা যদি থাকে, সেই ক্ষেত্রে হবে ওয়ালনাট কম। কিন্তু এদের এলিলিক পার্টনারটা সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, মানে ক্যাপিটাল আর স্মল আর হতে পারে, ক্যাপিটাল আর হতে পারে, অ্যালং উইথ ক্যাপিটাল পি অর ক্যাপিটাল পি স্মল পি। যাই হোক, সেগুলো আমরা বলবো। এইখান থেকে আমরা প্রথমে একটু টেস্ট করতেছি তোমাদের, হোয়াট উইল বি দ্য কম ক্যারেক্টার অফ দ্য অফস্প্রিং অফ দ্য ফলোইং ক্রসেস। এখানে দুইটা ক্রসের কথা আছে, ক্রস নাম্বার 1 এবং ক্রস নাম্বার 2। সেটার মধ্যে কি অফস্প্রিং হবে, হ্যাঁ, সেটার কি অফস্প্রিং হবে, এই একটি প্রবলেম। তারপর 2 নম্বর আর একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে, আর 3 নম্বরও একটি প্রবলেম দেওয়া আছে, 4 নম্বরও একটি প্রবলেম। মানে এই সবগুলোর জন্য এই 1 নম্বর নোটটা প্রযোজ্য। 1 নম্বর নোটটি প্রযোজ্য সবগুলো, আমাদের এখানে যা আছে সবগুলোর জন্য 1 নম্বর নোট। আচ্ছা, আমাদের আলিয়া 303 জন প্রেজেন্ট, আরো বোধহয় কিছু হওয়ার কথা, যাই হোক তারা জয়েন করতেছে আস্তে আস্তে, আমরা প্রসিড করি। তো আমরা 1 নম্বর প্রবলেমটা এখানে একটু সলভে আসি। এই পৃষ্ঠাটাই দেখো, এখানে আছে 1 নম্বর। আমরা এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। 2 ধরনের তোমরা করে থাকো, একটা হচ্ছে ফোর্ক লাইন আর একটা চেকার বোর্ড। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে চেকার বোর্ড করে দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে ফোর্ক লাইন মেথড এটি করে দিচ্ছে, এটা আমাদের আফসানা হান্নান। তো আমরা 1 নম্বরের ক্রস কম্বিনেশনটা যখন কনসিডার করছি, এখান থেকে কি হচ্ছে খেয়াল করে দেখো। রোজ কম পোল্ট্রি জেনোটাইপ, তার জেনোটাইপ ওখানে লিখছে, যে হাইফেন দেওয়া আছে, এটা আমরা জানলেও চলবে, না জানলেও চলবে, কিন্তু পি যে পার্টনারটি সেটি দুটি স্মল পি। আবার পি কমপ্লের ক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল পি, আর একটা ক্যাপিটাল পিও হতে পারে, স্মল পিও হতে পারে। ওয়ালনাটের জন্য ক্যাপিটাল আর ক্যাপিটাল পি। আর এদের এলিলিক পার্টনারটা সেটা রিসিভও হতে পারে, ডমিনেন্টও হতে পারে। আর সিঙ্গেল কমপ্লের ক্ষেত্রে অফকোর্স সবগুলা রিসিসিভ, আর এর জন্য পি এর জন্য, মানে পি পজিশনের জন্য এবং আর পজিশনের জন্য। তোমাদের একটু কথা বলে রাখি, এই আর আর পি এই যে সমস্ত জায়গাগুলো থাকে, এগুলোকে কিন্তু আমরা বলি লোকাস বা লোসাই প্লুরালে। হ্যাঁ, এই লোকাস গুলো হোমোলগাস ক্রোমোজোমে থাকে, স্পেসিফিক জায়গাটা। সেগুলো হচ্ছে আর লোকাসের জন্য আমরা বলি, বা পি লোকাসের জন্য বলি। তো এই হচ্ছে ক্রস কম্বিনেশনটা এখানে দেওয়া আছে। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে দেখো 4 ধরনের গ্যামেট সৃষ্টি করছে।
ক্যাপিটাল আর, ক্যাপিটাল পি, ক্যাপিটাল আর, স্মল পি, স্মল আর, ক্যাপিটাল পি, স্মল আর, স্মল পি। তার মানে আমাদের লেফট যে, এটাকে যদি মা হিসাবে ধরো, সবসময় মনে রাখবে মাকে বাম দিকে লিখতে হবে। ক্রস কম্বিনেশন যখন তুমি করবে, ফিমেল শুড বি রিটেন ইন ইয়ার লেফট হ্যান্ড সাইড, অন দা আদার হ্যান্ড মেল শুড বি ইন ইউর রাইট হ্যান্ড সাইড। এটি ভুল যেন না হয়, এটি চেষ্টা করবে তোমরা সবসময় মেনটেন করার জন্য। আচ্ছা, আমরা এই এটা থেকে দুই ধরনের জেনোটাইপ পাই, ক্যাপিটাল আর, স্মল পি, স্মল আর, স্মল পি। মনে রেখো এটা কিন্তু ক্যাপিটাল আর, স্মল আর, স্মল পি, স্মল পি। আমাদের 2 নম্বরে কিন্তু দেওয়া আছে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল পি, স্মল পি। সুতরাং এটা একটু ভিন্ন। তার মানে এখানে দুই ধরনের জেনোটাইপ হলো, দুই ধরনের গ্যামেট সৃষ্টি করা গেল। সেটা তুমি ফোর্ক লাইন মেথডে গেলে সহজ হয়ে যায়, মানে রেশিওটা একবার তুমি চক্ষু দেখতে পাও, 3:3:1:1, এটা দেখাই যাচ্ছে। এ কাইন্ড অফ, ধরো ডাইহাইব্রিডের টেস্ট ক্রস রেশিওর মতো 3:3:1:1। নো নো, ইট ইজ ডিফারেন্ট। ডাইহাইব্রিড টেস্ট ক্রস রেশিও 1:1:1:1, এটি একটু ভিন্ন। সুতরাং এখানে রেশিওটা তুমি পাচ্ছ 3:3:1:1। এটা যদি ফোর্ক লাইনে যাও, চেকার বোর্ডে এটা ক্রস কম্বিনেশন করলো, ওই 3টি হবে ওয়ালনাট, 3টি হবে রোজ, একটি হবে পি, আর একটি হবে সিঙ্গেল। তোমার যেটি পছন্দ হয় তুমি চেকার বোর্ডেও করতে পারো, এই ফোর্ক লাইনেও করতে পারো। তবে চেকার বোর্ডে করলে এটা চেক হয়ে গেল, আর ফোর্ক লাইনে করলেও এখানে ভুল হওয়ার কিছু নাই। তোমার যে মেথডটা পছন্দ হয় সেই মেথডটা তুমি থিওরিতে যেটি বেশি প্র্যাকটিস করছো সেটি করতে পারো। উই নেভার মাইন্ড, ইউ উইল গেট ফুল ক্রেডিট ইন বোথ কেসেস। স্যার একটা আচ্ছা কোশ্চেন ছিল। আচ্ছা, এটা রেজাল্টটা হলো তাহলে যে প্রজেনি আমরা পাচ্ছি সেখান থেকে ওয়ালনাট, রোজ, পি, সিঙ্গেল 3:3:1:1 এই রেশিওতে আমরা পাচ্ছি। আর 2 নম্বর ক্রস কম্বিনেশন যেটা আমরা দিয়েছিলাম সেখান থেকে আমরা পেলাম 9:3:3:1। এখানে এত লেখা যায় না, কিন্তু আমি রেজাল্টটা তোমাদের বললাম, তোমরা যদি করো এই খেয়াল করে দেখো, এই ক্রস কম্বিনেশনে এখানেও 4 ধরনের গ্যামেট হবে, প্রথমটাই, পরেরটাও 4 ধরনের গ্যামেট হবে। তো তোমরা যদি মেন্ডেলিয়ান সেই কথাটি খেয়াল করো, 9:3:3:1, এখানে যেহেতু মাস্ক করতেছে না কেউ কাউকে, সুতরাং এখানে রেশিওটা হচ্ছে, ওই মেয়েটা বোধহয় মাস্কিং এর কথাটাই জিজ্ঞেস করতে চাচ্ছিল। যা হোক হলো, তোমার কথার উত্তর দিচ্ছি আমি একটু পরে। তো এখানে ওয়ালনাট, রোজ, পি, সিঙ্গেল 9:3:3:1 এই হলো। তোমরা অনেকগুলা এরকম দেওয়া থাকবে, ছোট ছোট প্রবলেম আছে, আমরা এর আগের বছরগুলোতে করিয়েছি। তো তোমরা সেগুলো ফলো করবে, যাই দেওয়া থাকবে তুমি নোটটা শুধু খেয়াল করবে যে নোটে কি বলতেছে, তাহলে আমার মনে হয় তোমাদের ভুল হবে না। সুতরাং এটি আমরা দেখালাম, কিন্তু তোমাদেরকে ব্যাখ্যাগুলো দিতে হবে। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা 3 নম্বর প্রবলেমটা করার জন্য আমি অল্প একটু দেখো এখানে এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, হ্যাঁ, লোকাস গুলো কনসিডার করি, কনসিডারিং লোকাস স্যার, এরকম একটা ব্যাখ্যা দিচ্ছি। এই ব্যাখ্যাটা অনেক সুন্দর হবে। আবার পরের বার কি করছি কি, এই লোকাস পি কে এটা একটা ব্যাখ্যা দিচ্ছি, এবং শেষে গিয়ে দুইটাকে কম্বাইন করে একটা ব্যাখ্যা দিচ্ছি, এবং রেজাল্ট, সেটাকে রেজাল্ট বলতেছি। তোমাদেরকে একটু জিনিস নোটিফাই করে রাখি, যদি তুমি ক্রস কম্বিনেশনটা লেখো ইউ উইল গেট 30% মার্কস। যদি তুমি ব্যাখ্যাগুলো দাও সুন্দর করে এবং একেবারেই রেজাল্টসটা লেখো, এখানে অ্যান্সার শব্দটা লেখা যাবে না, রেজাল্টস, কারণ এটা এক ধরনের আর্গুমেন্ট, তোমার আর্গুমেন্টের ভিত্তিতে তুমি এটা বলতেছো। এবং কখনো কখনো দেখবে যে তোমার সাথে আমার ভ্যারি করবে, এই পরের গুলা প্রশ্নে গিয়ে যাবে দেখবে, মানে তোমার ব্যাখ্যাতে তুমি যেতে পারো, আমার ব্যাখ্যাতে আমি যেতে পারি, ডক্টর আলেয়া তার মতো ব্যাখ্যা দিবে। সুতরাং সেখানে জেনোটাইপের একটু ভিন্নতা বা স্বাতন্ত্রতা আসতে পারে কখনো কখনো। সুতরাং এটি অ্যান্সার লেখা যাবে না, তোমার খাতায় তুমি লিখে রাখো যে লাল কালি দিয়ে অ্যান্সার শব্দটি লেখা যাবে না, রেজাল্টস লিখতে হবে। তাহলে আমি এই প্রবলেমটা কিভাবে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, আমরা নোটে বলছি ইন পোল্ট্রি, এই মোরগ মুরগির ক্ষেত্রে স্যার একটু ফার্স্ট স্লাইডটা দেখানো যাবে, ম্যাথের ফার্স্ট স্লাইডটা? ও, ম্যাথ না, এটা প্রবলেম। কি জি স্যার, বাবা, স্যার এটা প্রবলেম ম্যাথ একটু। বলা যাবে না। হ্যাঁ, এটা ম্যাথ বলা যাবে না, এটাকে প্রবলেম বলতে স্যার হবে। সরি এই স্যার। প্রবলেমটা তুমি আর্গুমেন্ট দিবা। জি স্যার। না, এটা হচ্ছে তোমার ওই যে মার্কস কে ভাইভাতে গিয়ে যদি তুমি ম্যাথ বলো তাহলে আমরা তোমার একটা নাম্বার কম দিব, অ্যাটলিস্ট আমরা যারা বোর্ডে থাকবো, কারণ এটা প্রবলেম। তুমি এই স্লাইডটা দেখতে চাও? এটা এটা স্যার হ্যাঁ, আগেরটা স্যার, এটা এটাই স্যার এটার আগেরটা। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বলো। স্যার এখানে ওই স্যার এটা পরেরটা স্যার সলভ আর কি, যেটা প্রবলেম সলভ আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো তুমি কি স্যার এখানে বলতো স্মল আর হওয়ার কথা ছিল না স্যার। কোন জায়গায়? স্যার এই তো এখানে যে ক্রস কম্বিনেশনটা দেখাইছেন স্যার, ক্রস কম্বিনেশনে যে গ্যামেটটা ফর্ম হয়েছে, তো স্যার এখানে স্মল আর হওয়ার কথা ছিল না হ্যাঁ সেটা আমরা এটা আরবিট্রারি উদাহরণ দিচ্ছি এখানে, স্যার স্মল আরও হতে ফার্স্টে। পারে ক্যাপিটাল আরও হতে পারে, জাস্ট একটা উদাহরণ দেওয়া। হুম, তোমার হুবহু তোমার বই খাতার সাথে আগেরটার সাথে নাও মিলতে পারে, এটা একটা উদাহরণ দেওয়া আর কি। হ্যাঁ অসুবিধা নেই, আমরা একটু স্যার পরের লোকাল প্রবলেমে আসি। দেখো পিতে তো স্যার আচ্ছা স্যার ঠিক আছে। 1 রেশিও কি বলো? কি 3:1 হওয়ার কথা না? স্যার লোকাস পিতে স্যার 3:1 রেশিও স্যার একটু আসার স্লাইডটা কথা দিলে না। যান। লোকাস আর এখানে 1 হলো। আচ্ছা দেখো তো এখানে কি হয়। আচ্ছা লোকাস, আমি আমি একটু সাপ্লিমেন্ট করি যে লোকাস পি নিয়ে তুমি কনফিউজড না? লোকাস আর এ হচ্ছে 3/4 আর ড্যাশ, আর হচ্ছে 1/4 স্মল আর। লোকাস পি নিয়ে তুমি কনফিউজড? জি হ্যাঁ আচ্ছা, জি তুমি ম্যাম, একটু জি দেখো লোকাস পি এর যদি আমরা ক্রস কম্বিনেশন, হ্যাঁ লোকাস পি তে দেখো যদি ক্রস কম্বিনেশনটা খেয়াল করো তুমি, দেখো যে প্রথম যে কম্বিনেশন আছে ওখানে কিন্তু হেটেরোজাইগাস আছে, ক্যাপিটাল পি স্মল পি। আর পরের ক্রস কম্বিনেশন মানে মেল প্যারেন্ট যেটা, সেখানে কিন্তু কি আছে, হোমোজাইগাস রিসেসিভ মানে স্মল পি। তার মানে তোমার এই প্রথম ম্যাম বুঝতে ক্রসের যে আমাদের ফিমেলটা, হ্যাঁ আচ্ছা ওকে গুড। এই বাবা তুমি কে প্রশ্ন করছিলে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাডামের উত্তর দিচ্ছে, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রসিড করি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জায়গাটা একটু বুঝবো। এখানে দেখো আমরা এই ইন পোল্ট্রি দি জিনস ফর রোজ কম ক্যাপিটাল আর অ্যান্ড পি কম ক্যাপিটাল পি হোয়েন প্রেজেন্ট টুগেদার প্রডিউস ওয়ালনাট কম, আগের মতোই। আর দ্য রিসেসিভ অ্যালিল অফ বোথ হোয়েন প্রেজেন্ট টুগেদার ইন হোমোজাইগাস কন্ডিশন প্রডিউস সিঙ্গেল কম। সে আগের যে সেটি। এখন একটি প্রবলেম আমরা বলছি রোজ, মানে প্যারেন্টের কথা বলছি, রোজ প্যারেন্ট crossed with a pea parent produces 6 walnut and 5 rows of spring. প্যারেন্ট থেকে ক্রস কম্বিনেশন করে যা পাবো আমরা সন্তান সন্ততি, তাদেরকে আমরা বলবো অফস্প্রিং। মনে রেখো, হ্যাঁ তারা হচ্ছে আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন। সুতরাং প্যারেন্ট অফস্প্রিং এই যে রিলেশনশিপটা, এটি কিন্তু তুমি যখন ব্যাখ্যা লিখবে তখন কিন্তু তোমাকে উল্লেখ করে দিতে হবে, প্যারেন্টের ব্যাপার বলতে হবে, এবং তোমাকে অফস্প্রিং যদি হয় সে অফস্প্রিং এর কথাও বলতে হবে। আহ তোমাদেরকে অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছো আলেয়া? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, কেউ একজন ইয়ে করতেছে, কানেক্টিং টু ক্লাউড সার্ভার বলতেছে কেন বুঝতেছি না। আচ্ছা যা হোক হলো। এখন রোজ কম্প পোল্ট্রির ক্ষেত্রে জেনোটাইপ এরকম আছে ক্যাপিটাল আর, আর বাকিটা এলিলিক পার্টনারটা সেটি হোমোজাইগাস হতে পারে, হেটেরোজাইগাস মানে স্মল আরও হতে পারে, ক্যাপিটাল আরও হতে পারে। পির ক্ষেত্রেও স্মল আর কিন্তু যেটি পি ক্যাপিটাল পি, বাকিটা স্মল পিও হতে পারে, ক্যাপিটাল পিও হতে পারে। কিন্তু ওয়ালনাটের ক্ষেত্রে দুইটাই ক্যাপিটাল আর একটা থাকতেই হবে, ক্যাপিটাল পি একটা থাকতেই হবে, বাকি দুইটা আমাদের এখানে বিষয় নেই, দুটো থাকতেই হবে। আচ্ছা, সিঙ্গেলের ক্ষেত্রে আর লোকাস এবং পি লোকাস দুটি রিসেসিভ হোমোজাইগাস, তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্গেল কম্প। এখন এটা ফেল করতেছে। আচ্ছা এখন আমরা এখানে দেখো খেয়াল করে ক্রস কম্বিনেশনটা এখানে দেওয়া হয়েছে, ক্রস কম্বিনেশনটা দিয়ে আমরা নিচে বলছি ওয়ালনাট আছে এবং রোজ আছে। তাহলে এই ক্রস কম্বিনেশন থেকে আমাদেরকে ওয়ালনাট এবং রোজ আনতে হবে, মূল ব্যাপার এই। হুম, তো ওয়ালনাট আর রোজ যদি আনতে হয়, তোমরা লেফট হ্যান্ড সাইড যদি খেয়াল করো, তাহলে এলিলিক পার্টনার এইটা ক্যাপিটাল আর এর এলিলিক পার্টনারটা কি হবে? কারণ আমার রাইট হ্যান্ড সাইডে যে হচ্ছে মেল প্যারেন্ট, সে কিন্তু স্মল আর ওয়ালা, এর কিন্তু কোনো সুযোগ নেই এখানে রোজ না দেওয়া, রোজ দেওয়ার মতো কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে দেখতে হবে রোজ আনতে হবে। রোজ যদি আনতে হয় তাহলে এই ফিমেল প্যারেন্টের এলিলিক পার্টনারটা
অবশ্যই ক্যাপিটাল আর হতে হবে, নাইলে আমরা রোজ আনতে পারবো না, কোনোভাবেই রোজ আসবে না। হ্যাঁ, আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এই পি লোকাস কনসিডার করি আমাদেরকে ক্যাপিটাল আর আনতে হবে, ক্যাপিটাল পি আনতে হবে। আচ্ছা, কিন্তু আমার বামের যে ক্রস কম্বিনেশন ছিল সেই ক্রস কম্বিনেশন থেকে ক্যাপিটাল পি আনার কোনো সুযোগ নেই। এখানে দুটাই স্মল পি, এখানে একটা ক্যাপিটাল পি আছে, আমাদেরকে যেহেতু এখানে ক্যাপিটাল পিও আনতে হবে, স্মল পিও আনতে হবে, সুতরাং অবশ্যই আমার রাইট হ্যান্ড সাইডের যেটা হচ্ছে ধরো মেল পার্টনার, এই ক্যাপিটাল পি এর এলিলিক পার্টনারকে অবশ্যই স্মল পি আনতে হবে, আদারওয়াইজ আমরা এটি রোজের জন্য স্মল পি আনতে পারবো না, কোনো অবস্থাতেই আনতে পারবো না। এই একটি ব্যাপার, আমরা এই ব্যাখ্যাটায় যাই। দেখো একটা ব্যাখ্যা, কনসিডারিং লোকাস আর কে আমরা কনসিডার করছি প্রথমেই, খেয়াল করে দেখো রোজের সাথে পি ক্রস করতেছে হচ্ছে ওয়ালনাট এবং রোজ, ভালো, কোনো অসুবিধা নেই। আমি কি লিখছি এখানে ব্যাখ্যাটায় আসো, ওই কথাটাই দেখো লিখছি, আরো একটু বড় করে লিখতে পারো তুমি, রোজ কম্ড প্যারেন্ট ক্রসড উইথ এ পি কম্ড প্যারেন্ট কমা প্রডিউসড বোথ ওয়ালনাট এন্ড রোজ। খেয়াল করো, produced both walnut and rose. Here, in this cross combination, the p-combed parent can give only one type of genotype, smaller, have no contribution to produce a rose-combed offspring. কোনো সুযোগ নেই, আনতে পারবে না, কারণ রোজ আনতে হলে একটা ক্যাপিটাল আর আনতেই হবে। সরি, on the other hand, rose-combed parent can give both capital R and small r to produce different kinds of gametes. However, we are in need of getting capital R in the progeny to be rose. আমাদের টার্গেট কিন্তু এটা, আমরা এখানে বলছি however, যাই হোক, we are in need of getting capital R in the progeny to be rose হতে আমি কিন্তু প্রজেনির কথা বলছি, মা বাবার কথা বলছি না, প্রজেনির কথা বলছি, টু বি রোজ, টু গেট রোজ অফস্প্রিং। এখানে কিন্তু খেয়াল রেখো, এই যে অফস্প্রিং শব্দটা লিখতে হবে, প্রজেনি শব্দটা লিখতে হবে, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ড যদি তুমি মিস করো তাহলে আমরা নাম্বার দিব না, আমরা বুঝবো যে তুমি এটা ধরতে পারোনি। টু গেট রোজ অফস্প্রিং, the allelic gene of capital R of the rose-combed parent, এই যে rose-combed parent should be capital R, otherwise no way to obtain capital R in the offspring. মানে আমার মুখের কথাটা বা তোমার মুখের কথাটা যেটা, সেটাকে তুমি এখানে লেখনের মাধ্যমে তোমাকে এক্সপ্রেস করবে। তুমি যখনই এটা বললে তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, তোমার যুক্তিটা ঠিক আছে। সো উই সে দিস ইজ প্রবলেম, এন্ড তুমি এই প্রবলেম সলভ করবে আর্গুমেন্ট দিয়ে। আগের স্লাইডটা স্যার একটু, আচ্ছা দেখো স্যার এখানে তো স্যার এই যে রোজ কম্বে তো একটা ক্যাপিটাল আর আছেই স্যার, তাহলে তো এখানে যেখানে এখানে স্মল আর হলেও তো ক্যাপিটাল আর আসা সম্ভব, স্মল আর হলে ক্যাপিটাল আর আসা সম্ভব, যেহেতু স্যার এখানে ক্রস কম্বিনেশনে মাদারের একটা ক্যাপিটাল আর আছে, সেটাই তো পেতে পারে, ওয়ালনাট রোজ দুটোই তো ওখান থেকে নিতে পারে, তাহলে এখানে তো নিশ্চিত বলা যাচ্ছে না যে এখানে স্মল আর, কিন্তু তুমি রোজের জন্য কি আনবে? কিন্তু স্যার এখানে নিশ্চিত হয়তো বলা যাচ্ছে না যে এখানে ক্যাপিটাল আর হবে, এখানে স্মল আর হলেও তো স্যার এই ক্রস কম্বিনেশন গুলো এই স্মল আর হলে একটা সিঙ্গেল আসার সম্ভাবনা থেকে যায়, সম্ভাবনা নাই, এজন্যই ক্যাপিটাল সিঙ্গেল চলে আসবে। আমার তো দরকার শুধু ওয়ালনাট আর রোজ, ঠিক আছে, ওয়ালনাট আর রোজ, খুব সহজ করে সূক্ষ্মভাবে বুঝবা, জটিল করে বুঝবা না। আচ্ছা, এরপরে আমরা এই লোকাস পি কে কনসিডার করব। কনসিডারিং লোকাস পি, তুমি একটু টাইম নাও, টাইম নিয়ে বুঝবা, এই আর্গুমেন্ট গুলো একটু তুমি হয়তো ভিন্নভাবেও যুক্তি দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যুক্তিটা আমরা অ্যাকসেপ্ট করব যদি সেটি লজিক থাকে। কনসিডারিং লোকাস পি কে কনসিডার করব আমরা এখন। রোজের সাথে পি, এখানে আমরা বলছি মানে পি লোকাসকে, এই জন্য শুধু পি লোকাসটাই লিখছি। কি লিখছি দেখো, খেয়াল করো, আনতে হবে ওয়ালনাট এবং রোজ, আমরা আনবো। ওয়ালনাট আর রোজ আনার জন্য আমরা এখানে লিখছি পি কম্বের
ক্যাপিটাল পির এলিলিক পার্টনার স্মল পি আনতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, স্মল পি আনতে হয়েছে, কারণ রোজ আনতে হবে, রোজ আনতে হলে এখানে স্মল পি আমাদের প্রয়োজন। কারণ রোজের ক্ষেত্রে যদি একটা ক্যাপিটাল পি চলে আসে তাহলে কিন্তু সেটি ওয়ালনাট হয়ে যাবে, আবার এই বামে যেমন হয়েছে। সুতরাং এলিলিক পার্টনার অফ দিস ক্যাপিটাল পি মানে পি কম প্যারেন্ট শুড বি স্মল পি। আমি ব্যাখ্যাটায় আসি। এই ব্যাখ্যাটা আসলে তোমাদের লেখার কথা, কিন্তু আমি একটু বেশি বেশি লিখছি, এটি আরো সুন্দরও হতে পারে। আলেয়া হয়তো শেষের দিকে গিয়ে বলবে, তোমরাও সুন্দর করে লিখতে পারো। কি লিখলাম দেখো, রোজ কম্প প্যারেন্ট ক্রসড উইথ এ পি কম্প প্যারেন্ট produced both walnut and rose. Here in this cross combination the p comp parent can give two types of gametes having capital P and a small p in their genotypes. On the other hand, rose comp parent can give only small p. However, we are in, আমি ওইটাকে কপি করছি, তুমি এই সেন্টেন্সটা একটু ভ্যারি করে দিও, একই কথা লিখো না। However, we are in need of getting both capital P and small p in the progeny. আমরা প্রজেনিতে ক্যাপিটাল পি এবং স্মল পি দুইটাই পেতে চাই, যেহেতু আমাদেরকে ওয়ালনাট আনতে হবে আবার রোজও আনতে হবে। So the allelic gene of capital P of the P camp parent should be small p, otherwise no way to obtain rose combed offspring. আমি আসলে এইভাবে লিখছি তোমাদের একটা ধারা বোঝানোর জন্য। হ্যাঁ, এই ইংলিশ গুলা খুব ভালো ভালো ইংলিশ দরকার নেই, তুমি ছোট ছোট ইংরেজি বলবা, ছোট ছোট ইংলিশ লিখবা, খন্ডাংশ লিখবা। হ্যাঁ, আমরা তাহলেই বুঝতে পারবো আর কি। তাহলে আমরা এই পি লোকাসের জন্য ব্যাখ্যাটা দিলাম। স্যার এখানে রোজে তো দুইটা রিসিসিভ ক্যারেক্টার পি লোকাসে, তো Yes. এইটা দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি না যে যেহেতু অফস্প্রিং এ দুইটা রিসিসিভ ক্যারেক্টার প্রকাশ পাইছে, সেক্ষেত্রে পি তে হচ্ছে একটি স্মল পি থাকবে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ দিতে হ্যাঁ পারো। আচ্ছা, হ্যাঁ এইভাবেও তুমি ইয়া দিতে পারো যে তুমি এইটার ক্ষেত্রে হবে কি, একটা অফস্প্রিং থেকে তুমি প্যারেন্টের দিকে যাচ্ছ, যে হ্যাঁ। যেহেতু রোজে দুইটা স্মল পি আছে, দোজ স্মল পি শুড বি কাম ফ্রম টু প্যারেন্টস, হ্যাঁ, Yes. ইকুয়ালি কন্ট্রিবিউটেড ফ্রম টু প্যারেন্টস, দেয়ারফর এই যে তোমার পি তে আরেকটা স্মল পি গেল, এভাবেও তুমি বলতে পারো। থ্যাংক ইউ ডক্টর আলিয়া। আসলে তুমি Thank you, যেভাবে sir. বলছো এটি আসলে সুন্দর হয়েছে। আমার মনে হয় ছেলেমেয়েরা যেভাবে বুঝে ওরা সুন্দর করে ব্যাখ্যাটা লিখবে। এই ব্যাখ্যাটা আরেকটু বড় হতে পারে, যেহেতু আমাদের এটি পাওয়ার পয়েন্ট, আমরা বেশি বড় তোমাদের বোঝাতে পারবো না বা দেখাতে পারবো না, কিন্তু তোমাদের গাইডলাইনটা আমরা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখন এই যে দুটি ব্যাখ্যা যে যখন তুমি দিলে, আবার শেষে কি তুমি রেজাল্টসটা লিখছো যে কনসিডারিং বোথ দ্য লোসাই, লোসাই কিন্তু প্লুরাল, the genotypes of the rose combed parent is capital R, small p, and that of the p combed parent is small r, capital P, small p. যখন তুমি এই পর্যন্ত গেলে ইউ উইল গেট ফুল মার্কস, মানে তোমার ব্যাখ্যাটা থাকবে, সেখানে তুমি ক্রস কম্বিনেশনটা করলে, এক একটা লোকাস ধরে ধরে ব্যাখ্যা করলে, তাহলে তুমি ফুল মার্কস পাবে। এই আমরা একটা ব্যাখ্যা দিলাম, আমার মনে হয় তোমাদের একটু হেল্প হবে, নিজেরা সুন্দর করে ব্যাখ্যাগুলো একটু দিয়ে নিবে। আচ্ছা, আমরা তাহলে এখানে এক ধরনের প্রবলেম দেখলাম, আর একটা তোমাদের কাছে এখানে একটি প্রশ্ন, আমি কখন জানি এটা বসে বসে করলাম, একটা প্রবলেম এখানে তোমাদেরকে আলিয়া ম্যাডাম হেল্প করতে পারে। ধরো একটা প্রবলেম এখানে দিচ্ছে, আমি ওয়ালনাটের সাথে সিঙ্গেল আমরা ক্রস কম্বিনেশন নিলাম, আমাদের এই বইতে আছে, এই প্রবলেমটা আছেও আমি দেখছি। এটা একটু ছুটে গেছে, শোনো নিচের স্লাইডের এই যে অ্যারোটা নিচে চলে আসছে, নেভার মাইন্ড প্লিজ। মানে নিচের যে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা, এটা অ্যারোটা 25% ওয়ালনাটের মাথায় চলে আসছে, নেভার মাইন্ড, এই উপরে থাকার কথা। হ্যাঁ, আচ্ছা, আমি যখন এটা টান দিছি চলে আসছে। আমরা 1 নম্বর প্রবলেমে বলতেছি এখানে ওয়ালনাট আর সিঙ্গেল দুইটাকে ধরো প্যারেন্ট আছে, সেখান থেকে সিঙ্গেল অফস্প্রিং আসছে শুধুমাত্র। এর আগে ওই মেয়েটা বলার চেষ্টা করছিল, সিঙ্গেল অফস্প্রিং, হোয়াট আর দ্য জেনোটাইপ অথবা হোয়াট ইজ দ্য জেনোটাইপ অফ দ্য ওয়ালনাট প্যারেন্ট? heterozygous. হেটারোজাইগাস হবে, heterozygous হেটারোজাইগাস আর Capital R লোকাস small পি r, লোকাস capital দুটো P হেটারোজাইগাস small. হবে। ও তাই, জি আচ্ছা। স্যার। এই যদি দুইটাই হেটারোজাইগাস হতো, আমি এই যে এই গোল টু গোলের মধ্যে লিখছি, তোমাদের কথা হচ্ছে দুইটাই হেটারোজাইগাস, ক্যাপিটাল আর, ক্যাপিটাল পি, স্মল পি, হ্যাঁ তাই না? জি স্যার। একজন একটু যুক্তি দাও তো ভাই, তানভীর নিলয়, তানভীর আহমেদ নিলয়। জি স্যার। স্যার যেহেতু তোমার যুক্তিটা শুনতে চাচ্ছি, কেন হেটারোজাইগাস? ইউ আর রাইট, ইউ আর পারফেক্ট।
যেহেতু স্যার সিঙ্গেল কমবে রিসেসিভ অ্যালিল রিসেসিভ অ্যালিল থাকতে হয়, রিসেসিভ অ্যালিল এর কারণে সিঙ্গেল কম হয়। এই রিসেসিভ অ্যালিল গুলো দুটো প্যারেন্ট থেকেই কন্ট্রিবিউট করবে, সে কারণে ওয়ালনাটে অবশ্যই সিঙ্গেল স্মলার থাকতে হবে, তা নাহলে স্যার এখানে সিঙ্গেল কর্মের হোমোজাইগাস রিসেসিভ হওয়া সম্ভবই না। এই যে গুড, এই তো সুন্দর হয়েছে ব্যাখ্যা, দারুণ সুন্দর ব্যাখ্যা দিছো। এখন মনে করো আমি ক্যাপিটাল আর এই ক্যাপিটাল আর এর সাথে এইটা সবগুলা হেটেরোজাইগাস না হয়ে মানে ওয়ালনাটটা পুরাটাই হোমোজাইগাস হলো, কি হতো তাহলে তুমি বলো আবার? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল পি স্মল পি না হয়ে এই ক্যাপিটাল আর ক্যাপিটাল পি হলো, দুইটাই ওয়ালনাট। তাহলে স্যার ওয়ালনাট আসবে, সব ওয়ালনাট হতো, ওয়ালনাট অফস্প্রিং হতো। ওয়ালনাট আসবে, জি স্যার। রোজ আসবে, রোজ আসতে পারে স্যার। রোজ আসতে পারে, কেন? রোজ আসবে না স্যার, রোজ আসবে না স্যার, আছেই তো, হ্যাঁ রোজ তো আসবে। তো আর সেই রেশিওটা কত হতো আর একটু ব্রেন স্টর্ম করো, মানে এখানে ওয়ালনাট আসবে, রোজ আসবে, পি আসবে, সিঙ্গেল আসবে, কি রেশিও হতো? 9:3:1 কেমনে 9:3? এই পাগল, ডান দিকে সিঙ্গেল আছে তো, ওটাতে নাই। বলো তো কি রেশিও হতো? 1:1:1:1. এই ভেরি গুড, খুবই সুন্দর বলছো, হ্যাঁ এ তো ভেরি জিনিয়াস দেখছি, খুবই সুন্দর। আচ্ছা, তোমার লজিকটা তুমি এখানে এস্টাবলিশ করছো, ভেরি গুড। এখন আমরা নিচে আরেকটা প্রবলেমের কথা বলছি। ওয়ালনাট আর একটি সিঙ্গেল আছে, হ্যাঁ এরা দুটো প্যারেন্ট হিসেবে কাজ করছে। এখান থেকে যে ক্রস কম্বিনেশন আমরা পাচ্ছি 25% ওয়ালনাট, মানে 1 ফর ওয়ালনাট, 1 ফর রোজ, 1 ফর পি এবং 1/4 হচ্ছে সিঙ্গেল অফস্প্রিং আমরা পাচ্ছি। এটার জেনোটাইপটা কি হবে? হ্যাঁ জেনোটাইপ, ওয়ালনাটের জেনোটাইপটা কি হবে? স্যার ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল পি স্মল পি। হেটেরোজাইগাস হবে স্যার। হেটেরোজাইগাস হবে। আগের প্রবলেম সেটি কি বললে? তো হোমোজাইগাস হবে, আর ক্যাপিটাল আর ক্যাপিটাল। স্যার এখানে হেটেরোজাইগাস হবে স্যার। হোমোজাইগাস হলে তো রিসেসিভ যে সেগুলো আসবে না। স্যার আগেরটাই পি ক্যাপিটাল পি। আমার প্রশ্ন হচ্ছে এটিও কি ক্যাপিটাল আর ক্যাপিটাল পি স্মল পি হবে কিনা ওয়ালনাটের জেনোটাইপ? হবে স্যার। হ্যাঁ ঠিকই আছে, তা না হলে তো ওই যে আসবে না ভাই, সিঙ্গেল আসবে না স্যার, আসার কোনো সুযোগই থাকবে না। তাহলে ধরো তোমার সব বাদ দিয়ে আমার এই শেষের প্রবলেমটা আমি দিলাম, তুমি লোকাস আর এবং লোকাস পি ধরে ব্যাখ্যা দিতে পারবে তো? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। একদম সুন্দর করে তুমি যা বুঝছো সেটাই ছোট ছোট ইংরেজি লিখবা, খুব বড় বড় ইংরেজি লেখা দরকার নেই। অনেকে বলে যে স্যার আমার ইংরেজি খারাপ বলে আপনি নাম্বার কম দিয়েছেন, আসলে তা না। তোমার লজিকটা যদি খারাপ হয় তাহলে নাম্বার পাবে না, লজিক ঠিক থাকলে নাম্বার পুরা পাবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যা করলাম মোটামুটি আমাদের একটা ধারণা হলো আর কি, যে আমরা প্যারেন্ট অফস্প্রিং একটা মারাত্মক রিলেশনশিপ আছে, হ্যাঁ এটা একটা ডেফিনিট প্যাটার্নকে ফলো করতেছে। কখনো কখনো হবে যে সে ডেফিনিট প্যাটার্নের বাইরেও যেতে পারে, মানে সেটি আমরা পরে হয়তো বলবে, আলেয়া পড়াতে গিয়ে বলবে। আমি এখানে এই ইপিস্ট্যাটিকের কথা একটু শুরু করে দিই। ইপিস্ট্যাটিক যে জিনটি হচ্ছে এক জিন নন অ্যালেলিক জিনকে মাস্ক করবে, মানে তার কাজে বাধা দিবে, হ্যাঁ সেই ধরনের ব্যাপার এখানে আমরা আছে। এখন আমরা শুরু করব সেই ব্যাপারটি। আচ্ছা, আগের গুলোতে তোমাদের আমার মনে হয় আর কোনো যদি বক্তব্য না থাকে এই জায়গাটায় আসি। আগের গুলো হয়তো বুঝ। স্যার একজন মেসেজ দিছে, ওই যে ফর্ক লাইন F2 রেজাল্টের ফর্ক লাইন প্রসেসটা আরেকবার একটু জানতে চাইছে।
ওর নাম আচ্ছা কি আলেয়া যেন তুমি একটা? তাহলে বলো, ওই যে সময় শুরু যখন করো তখন একটু ফর্ক লাইনের কথা বলো আর কি। আচ্ছা হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ফর্ক আচ্ছা লাইন একটু ওই যে তুমি ওই রেশিওটা, মানে মায়ের রেশিও বাবার রেশিও কি আছে ওইটা দিয়ে একটু বোঝাই দিও, আমার মনে হয় অসুবিধা হবে না। আচ্ছা, এখানে এপিস্ট্যাটিকে আসছি আমরা। এ হুইট আমরা নোটটা আগে নোটটা পড়বো। নোটটা হচ্ছে আমাদের মূল জিনিস। ইন সুইট পি, ক্যাপিটাল সি অর ক্যাপিটাল পি অ্যালোন প্রডিউস হোয়াইট ফ্লাওয়ার। মানে সি একা থাকলে হোয়াইট তৈরি করবে, পি একাই থাকলে, একটা পি থাকলে হোয়াইট তৈরি করবে। আবার পরে বলছে দি পার্পল বিং ডিউ টু প্রেজেন্স অফ বোথ দিস ফ্যাক্টরস। তাহলে পার্পল হতে হলে কিন্তু একটু জোরালো হতে হবে। হ্যাঁ, বোথ ফ্যাক্টর থাকতে হবে, ক্যাপিটাল ওয়ালা, ক্যাপিটাল সিও থাকতে হবে, ক্যাপিটাল পিও থাকতে হবে। সেটাই আমরা বলতেছি, অ্যাটলিস্ট একটা লোক আছে। Second point, the recessive alleles of both when present together in homozygous condition also produce white flower. যখন এদের রিসেসিভ অ্যালিল হবে, হোমোজাইগাস কন্ডিশনে থাকবে, তারা হোয়াইট তৈরি করবে। হ্যাঁ, মানে স্মল সি স্মল সি স্মল পি স্মল পি, তখন তারা হোয়াইট তৈরি করবে। শোনো, এটা একটা নর্মাল সিচুয়েশন, চেয়ে একটু ব্যতিক্রমী হতে পারে। কখনো কখনো আমরা বলে দিই, এরকম যদি সিচুয়েশন হয় যে দুটি রিসেসিভ কন্ডিশনে আছে, সে মারা যাবে, এর সাথে কিন্তু লিথাল চেন কখনো কখনো আমরা দিয়ে দিই, বলে দিই, অন্য কিছু নয়। শুধু বলবো যে কখনো যদি তারা এরকম হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে যায়, তারা মারা যাবে, লিথাল হবে। তখন কিন্তু তোমার ফেনোটাইপ কাউন্টে ভিন্ন হয়ে যাবে। বি কেয়ারফুল। ছেলেমেয়েরা একই জিনিস আমরা দিই, শুধুমাত্র উল্লেখ করে দিই যে তারা রিসিভ কন্ডিশনে বোধ যদি থাকে তারা মারা যাবে, অথবা অন্য অন্য কিছু আমরা বলে দিতে পারি যে তারা যখন হেটেরোজাইগাস কন্ডিশনে থাকবে তারা মারা যাবে। সুতরাং এটা আমার ইচ্ছা, আমি নোট ঘুরাই পিছাই বিভিন্ন ভাবে দিতে পারি, একেবারে হুবহু রুল ফলো করবো তা না। বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে প্রশ্ন করবেন। এই 12টা গ্রুপে 12টা পরীক্ষা হবে, 12 জন প্রশ্নকর্তা থাকবেন। সুতরাং তোমাকে বিভিন্ন প্যাটার্নটা ফলো করে রাখতে হবে। আমি শুধু এই ইনস অ্যান্ড আউটস কি হতে পারে তার ধারণাগুলো দিয়ে গেলাম, হয়তো বলে দিল যে যখন তারা হোমোজাইগাস কন্ডিশনে থাকবে মারা যাবে, রিসিভ কন্ডিশন। সো তুমি ওই যখন ওই জায়গাটায় তোমার একটু সুবিধা হয় যদি চেকার বোর্ড ওয়ালা হও। তুমি চেকার বোর্ড হলে ফোর্ক লাইনও তুমি ধরতে পারবা, তবে চেকার বোর্ড হলে তোমার ভুল হবে না। চেকার বোর্ড হলে গুনি গুনি দেখবা যে ওই প্রথম একদম শেষের কোনারটা তো নরমালি স্মল ওয়ালা হয়, ও মারা গেল, তাহলে তোমার ওই ফেনোটাইপ কাউন্টের সুবিধা হবে। আচ্ছা, এখন প্রবলেমে আসি। এ হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট ক্রস উইথ পার্পল। কি হলো, হোয়াইটের সাথে পার্পল ক্রসে গেল, প্রডিউসেস অফস্প্রিং অফ হুইচ 3/8 আর পার্পল অ্যান্ড 5/8 আর হোয়াইট। 8 ভাগের 3 ভাগ হচ্ছে পার্পল আর 8 ভাগের 5 ভাগ হলো হোয়াইট। হোয়াট আর দ্য প্রবাবল জেনোটাইপস অফ দ্য প্যারেন্টস। এই যে প্রবাবল শব্দটা আমরা এখানে বলছি, হ্যাঁ, একজনের থেকে আর একজন হয়তো ব্যত্যয় হতে পারে, এই জন্য আমরা প্রবাবল শব্দটা এখানে ব্যবহার করছি। So according to the note of the given problem, genotype of the white flower plant is capital C, আর এই লোকাসটা আমরা capital C, small p, or capital C small p, or small c capital P, or small c capital P, মানে অনেক ধরনের পসিবিলিটি আছে। অথবা হোয়াইটের জন্য এই শেষের কথাটা স্মল সি এটা কি ক্যাপিটাল পি লিখছে না স্মল পি, বোঝাও যাচ্ছে না। দেখো তো কি অপশন 3 হোয়াইট, তো হোয়াইট। The received allele of both when present together in homozygous condition also produce white flower. Small p. Small p. ক্যাপিটাল পি হলে এই যে পিটা লম্বা হয়ে থাকতো, বুঝছো? এই আমার চোখে একটু অসুবিধা হচ্ছে, এটা স্মল পি। না স্যার ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন জেনোটাইপ অফ পার্পল ফ্লাওয়ার তারা এখানে লেখা হয়েছে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, হতে পারে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল সি স্মল পি স্মল, না এটা ক্যাপিটাল পি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি, মানে পসিবিলিটি গুলো বলা হয়েছে এখানে। আমরা কি করতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো। আমরা বলছি
কমপক্ষে 8 ধরনের জেনোটাইপ তারা পেতে চায়। অফস্প্রিং অফ হুইচ 3 অংশ এটা পার্পল পেতে চায়, আবার 5 অংশ পেতে চাই আমরা হোয়াইট। তার মানে 8 ডিফারেন্ট কাইন্ডস অফ অফস্প্রিং আমরা পেতে চাই এই ক্রস কম্বিনেশন থেকে। এটা তোমাদের আগে মনে রাখতে হবে। ক্রস কম্বিনেশনটা আমরা এখানে বলছি, হোয়াইটের সাথে পার্পল ক্রস করছে, অফস্প্রিং আমরা পাচ্ছি কি কি ওখানে লেখছি। এই পুরোটা দেখা যাচ্ছে না, আচ্ছা এবার বোধহয় দেখা যাবে। আমরা ব্যাখ্যাটায় আসছি, দেখো এই ব্যাখ্যাটা একটু খেয়াল করো, মাইনুটলি খেয়াল করো, ধরতে পারবে। আমরা 8 ধরনের পেতে চাচ্ছি কমপক্ষে। এ হোয়াইট ফ্লাওয়ারিং প্ল্যান্ট ক্রসড উইথ এ পার্পল ওয়ান and produces offspring of which 3/8 are purple and 5/8 are white. Here 8 is the maximum number of offspring, মানে আমরা 8 হচ্ছে ম্যাক্সিমাম এখানে আমরা পাচ্ছি, পেতে চাচ্ছি আর কি। at best to get 8 offspring মানে 8 types to get 8 offspring gametic combination। এই ইংলিশটা খুব সুন্দর হয়নি, একটু তোমরা রিফাইন করে নিও। to get 8 offspring gametic combination of the parents maybe সেটি হতে পারে 4-2, মানে এক ধরনের দিবে 4 ধরনের আর একটা দিবে 2 ধরনের, হয়তো মা 4 ধরনের ওখান থেকে মেল পার্টনার 2 ধরনের দিল, অথবা হতে পারে ফিমেল পার্টনার 8 ধরনের, মেল পার্টনার 1 ধরনের, মানে এরকম একটা কম্বিনেশন আমরা চাচ্ছি। টু প্রডিউস 8 টাইপস অফ গ্যামেটস 3 পেয়ার্স অফ জিনস আর রিকোয়ার্ড 2 to the power 3। তোমরা জানো এই যে যখন গ্যামেটিক কম্বিনেশন হচ্ছে but in this problem 2 pairs of genes are given, 2 ধরনের শুধুমাত্র দেওয়া আছে। so 8 into 1 gametic combination of the parents are not applicable for this problem. That means in the given problem one parent needs to produce 4 types of gametes and another needs to produce 2 types of gametes। আমরা লাস্টেরটা যাচ্ছি, 4 types of gametes একজন তৈরি করবে আর একটা 2 ধরনের গ্যামেট তৈরি করবে, এই ধরনের একটা ক্রস কম্বিনেশন আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা ওই 8 ধরনের ওখান থেকে জেনোটাইপ বা জেনারেশনে যেতে পারবো। সো টাইপস অফ গ্যামেটস প্রডিউসড বাই পার্পল ফ্লাওয়ার প্ল্যান্ট কি কি হলো, এই জেনোটাইপ গুলো আছে। গ্যামেট টাইপ হবে মানে 1 2 2 4, একদম যেটা হেটেরোজাইগাস আছে সে 4 ধরনের গ্যামেটিক কম্বিনেশন দিবে। হেটেরোজাইগাস না থাকলে তো আর 4 ধরনের গ্যামেটিক কম্বিনেশন সে দিতে পারবে না। আবার টাইপস অফ গ্যামেটস প্রডিউসড বাই হোয়াইট ফ্লাওয়ার প্ল্যান্ট, দেখো 1 ধরনের 2 ধরনের 1 ধরনের 2 ধরনের দিচ্ছে, তার মানে 2 দিচ্ছে সে 2, একটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল পি। আবার পি লোকাস যখন একটা ডমিনেন্ট হচ্ছে তখন সেও দিচ্ছে, যখন সি লোকাস একটা মানে হেটেরোজাইগাস হচ্ছে তখনও দিচ্ছে, আবার পি লোকাস যখন হেটেরোজাইগাস হচ্ছে তখনও দিচ্ছে। তার মানে এখানে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, একবার প্লেন ওইতে করা যাচ্ছে না যে উপরে 4 ওয়ালার সাথে যে কোনো একটা নিলেই, মানে এই হয়তো ক্যাপিটাল সি মানে হেটেরোজাইগাস সি ওয়ালা নিলেই হয়ে যেত, অথবা হেটেরোজাইগাস পি ওয়ালা নিলেই হয়ে যেত, কিন্তু একটু 2 ভাবেই আমাদেরকে করে নিতে স্যার হবে। বুঝতেছি না। বুঝতেছো না? কি বুঝতেছো না সেটাই আগে বলো। না স্যার, আচ্ছা স্যার এই যে পার্পেলের যে লাস্টের মানে টাইপস অফ গ্যামেট। আচ্ছা টাইপস অফ গ্যামেট তৈরি হলো পার্পল থেকে। আমরা যদি খেয়াল করো, এই যে পার্পলটা খেয়াল করো, 4 ধরনের জেনোটাইপ এখানে বলছি। গ্যামেট টাইপ হচ্ছে 1 ধরনের 2 ধরনের 2 ধরনের 4 ধরনের, মানে হেটেরোজাইগাসটা আমরা পছন্দ করতেছি, নইলে তো 4 ধরনের গ্যামেট সে দিবে না, আমাদেরকে 4 ধরনের গ্যামেট যেতে হবে, যেহেতু আমরা অ্যাট বেস্ট 8 এর কথা বলছি। তো একে যদি 4 নিই, নিচে থেকে 2 নিতে হবে। নিচে দিতে পারে যদি সি লোকাস হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে সে 2 ধরনের দিতে পারে, মানে ক্যাপিটাল সি স্মল পি দিতে পারে। আবার পি লোকাস যদি হেটেরোজাইগাস থাকে নিচেই, সেও 2 ধরনের দিতে পারে, মানে স্মল সি ক্যাপিটাল পি স্মল পি এও 2 ধরনের দিতে পারে। তো তোমার পছন্দ, মানে উপরেরটাই কোনো তোমার চয়েস নেই, আমাকে হেটেরোজাইগাসে যেতেই হবে পার্পলের জন্য। আর হোয়াইটের জন্য তুমি সি হেটেরোজাইগাসেও যেতে পারো, পিউ হেটেরোজাইগাসেও যেতে পারো, 2 ধরনের পাবে তুমি। এই হচ্ছে তোমাদের কথা। এই জিন ইন্টারঅ্যাকশন যেহেতু খুব প্লেন ওয়েতে যাচ্ছে না, সবার ওপরের লাইনের স্যার গ্যামেটিক কম্বিনেশনটা স্যার মানে 4 to আর স্যার 8-1 কেন হইলো, মানে স্যার এই লাইনটা বুঝিনি। 4 to 8-1 হতে হলো আমরা 8 ধরনের গ্যামেটিক কম্বিনেশনে যেতে চাই।
নাম্বার অফ গ্যামেটস, তোমরা সেই ফর্মুলাটা মনে আছে? এই সাম টু দি পাওয়ার এন, এন 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 এর সংখ্যা যদি 3 না হয় তাহলে তো 8 হয় না, বুঝছো? মানে 2 গুণন 2 গুণন 2 8। জি স্যার, এটা বুঝতে পারছি, কিন্তু স্যার পরে স্যার কম্বিনেশনটা 4 2। হ্যাঁ, 4 2 আমরা নিব অথবা 8 গুণন 1 নিব, তাছাড়া তো 8 করার কোনো সুযোগ নেই। লসাগুর কথা মনে আছে? লসাগু গসাগু করছো, এখানে ভাঙতে হলে হয় 4 2 নিতে হবে, নাইলে 8 1 নিতে হবে, এছাড়া তার কোনো গতি নেই, স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝছো? সে 4 2 এ যাচ্ছি আমরা, 8 1 এ যাচ্ছি, 8 1 এ যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ উপরওয়ালা তো 8 দিতে পারতেছে না। পার্পেল ওয়ালা যদি 8 দিত, নিচে থেকে একটা নিতাম আমরা, তাহলে সেখান থেকে হয়ে যেত। কিন্তু পার্পল ওয়ালা দিচ্ছে 4 ধরনের, তাহলে আমাদেরকে এখানে নিচে 2 ওয়ালা একটা চয়েস করতে হবে। তুমি কি বুঝছো আমার কথা এখন? জি স্যার, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, এই হঠাৎ করে দেখছো তো, এটা একটু পড়লে আবার হবে আমার মনে হয়। এই ক্লাসের শেষের দিকে কি তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। স্যার আচ্ছা, তাহলে এই হুম, বলো। স্যার ম্যাক্সিমাম নাম্বার অফ অফস্প্রিং 8 কিভাবে পাওয়া গেছে? ওই যে 5 আর 3 8 স্যার এর আগেও তো কম্বিনেশন আমরা ম্যাথে প্রথমেই তো স্যার বলছি। জি স্যার এই যে প্রবলেমটা পড়ো। 8 এর মধ্যে 3 চাচ্ছি এই, আর 5 চাচ্ছি এই, এর বেশি তো আমাদের সুযোগ নেই। স্যার এর আগে অন্য ম্যাথ গুলোতেও তো স্যার অফস্প্রিং এর স্যার এই ইয়ে আমরা দেওয়া ছিল নন স্যার, এপিস্ট্যাটিকে গেছিলাম, সেটা এটা এপিস্ট্যাটিক জিন ইন্টারঅ্যাকশনে আসতেছি, ঠিক আছে? মানে এর আগে তো কখনো ম্যাক্সিমাম নাম্বার ধরে না, করা আমরা হয়নি। সেটাই যাইনি। নাও ইয়োর লজিক শুড বি হিয়ার। এখানে এপিস্ট্যাটিক জিন ইন্টারঅ্যাকশনে আসছি আমরা, তো যুক্তি লাগবে। আচ্ছা, এখানে আমরা তাহলে পার্পল থেকে এই 4 ওয়ালাকে নিলাম, আর হোয়াইট যে সে প্যারেন্ট, সেখান থেকে আমরা এই 2 এর যে কোনোটা নিতে পারি, বোথ নিতে পারি বা 2টাও নিতে পারি, একটাও নিতে পারি। এই দেখো এখন তাহলে কি স্যার টু বলছি প্রুভ দাস, দি একটু বলি তারপর তোমার কথা শুনি। Thus, in the given problem, the purple parent produces 4 types of gametes having the genotype capital C, small c, capital P, small p. মানে heterozygous না হলে তো 4 ধরনের হলো না। And the white parent produces 2 types of gametes having the genotypes capital C, small p, and small c, small p, capital P, small p. মানে এখান থেকে 2 ধরনের হতে পারে, এখান ধরনের 2 ধরনের হতে পারে। এটা তোমার মানে মোটামুটি ক্লিয়ার কাট উত্তর আর কি, হ্যাঁ, অ্যান্সার। এখন তুমি এখানে দেখাবে now to find out the exact genotypes of white parent, cross between the parents may be shown as follows. আমরা এখানে দেখাচ্ছি হোয়াইটের সাথে পার্পল, আবার এই হোয়াইটের সাথে পার্পল। একবার নিলাম সি কে হেটেরোজাইগাস কন্ডিশনে হোয়াইট নিচ্ছি, আর একবার পি কে হেটেরোজাইগাস কন্ডিশনে হোয়াইট নিচ্ছি। হিসাব খুব সহজ, কিন্তু পার্পল উভয় ক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। এখান থেকে ক্রস কম্বিনেশন করে চেকার বোর্ডে দেখাও বা বিভিন্ন ভাবে দেখাও, ফোর্ক লাইনে দেখাও, দেখাই কি ক্রস কম্বিনেশন আমরা পাবো, সেটি হয়ে যাবে। তাহলে তুমি রেজাল্ট একটা চ্যাপ্টার থাকবে, মানে একটা ছোট্ট পয়েন্ট থাকবে, সেখানে কি তুমি বলবে the genotype of the purple parent is capital C, small c, capital P, small p, and that of the white maybe capital C, small p, small p, or small c, capital P, small p. And the progenies obtained from these 2 different cross combinations are these and these. কি কি হবে সেগুলো তুমি লিখে দিবা। এটা তোমরা একটু করে নিও। এটা আমি আর এখন আমাদের এই স্লাইডে নাইও আর বলতেছি না। তাহলে আমি যদি একটু সামারাইজ করি, আমরা প্রথম থেকে একটু যাই। এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডের কথা বলছি তোমাদের, জিন ইন্টারঅ্যাকশনের ব্যাপারটি বলার চেষ্টা করেছি তোমাদের ক্লাসে। সেটি এক্সপ্রেস করবে, কখনো করবে না, একজন আর একজনকে বাধা দিবে, অথবা ডুয়েল এক্সপ্রেশন হতে পারে, সেই কথাগুলো বলছে। এগুলো তোমাদের হয়তো যারা একটু অ্যাডভান্স স্টাডি করবে তাদের কাজে লাগবে, বা আমাদের ডিপার্টমেন্টে মাস্টার্স করবে যারা,
তাদের জন্য হেল্প হবে আর কি। আমরা এই সমস্ত ব্যাপারগুলোতেই বিভিন্ন আঙ্গিকে আমাদের কোর্সগুলো সাজানো আছে, সুতরাং তখন তোমার কাছে খুবই ভালো লাগবে যখন তুমি মাস্টার্স করবে আমাদের ডিপার্টমেন্টে বা বায়োটেকনোলজিতে বা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এই ডিপার্টমেন্টগুলোতে মাস্টার্স যখন যাবে তখন দেখবে যে এই জিনের এক্সপ্রেশনটা আসলে কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে বা কখনো মারাত্মকভাবে ট্রিগার্ড হচ্ছে, এই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরে এখানে ইন্টারাকশনের কথা বলছি, তবে একেবারে চক্ষু মুদিয়া এগুলো মুখস্থ রাখতে হবে এই ফেনোটাইপ রেশিও গুলা। আমি ভাইভাতে থাকলে একেবারেই জিজ্ঞেস করি এক এক করে, কোনোভাবে এটা ভুল বলা যাবে না, বা থিওরি পরীক্ষাতেও আমরা দিই এই রেশিও গুলা লেখো। নন এপিস্ট্যাটিকের কথা এখানে বলতে গিয়ে এই সমস্ত উদাহরণগুলো আনলাম আমরা, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এগুলো উত্তরগুলো আমাদের বলছো, এবং এখান থেকে আরেকটি রোজ কমডের ওয়ালনাট এবং রোজ হয় তার ব্যাখ্যাতে গেলাম। লোকাস ধরে ধরে আমরা ব্যাখ্যাতে গেছি এবং ফাইনালি উভয়কে কনসিডার করছি। পরবর্তীতে এই জায়গায় তোমরা সুন্দর উত্তর দিয়েছো, তোমরা ক্লারিফাই করছো এই ব্যাপারগুলা। তারপরে এখানে আমরা আসছি, তোমরা একটু খেয়াল করে দেখো, ইপিস্ট্যাটিকের কথা বলছিলাম। ইপিস্ট্যাটিকে মানে প্রবাবল জেনোটাইপ এগুলোর কথা বলা হয়েছে আর কি। আমার মনে হয় ডক্টর আলেয়া কি আমাদের এখান থেকে আউট হয়ে গেছে কিনা তোমরা দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা? ও স্যার আসসালামু আলাইকুম ডক্টর স্যার। আলেয়া, স্যার আমি বলছিলাম ডক্টর হ্যাঁ আলেয়া, ল্যাপটপ আমার মনে হয় আমরা, আচ্ছা তুমি একটু রেডি হও এই পরেরটুকু তুমি একটু কন্টিনিউ করার জন্য, আমি ওদেরকে রিক্যাপ করতেছি। হ্যাঁ স্যার আমি তোমার একটু কথা আপনাকে ইনফরমেশন দেই। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? খুব ক্ষীণ স্বরে শোনা যায়, ব্যাপার কি আলেয়া? স্যার বোঝা শোনা যাচ্ছে যায় না? এখন? শোনা যায়? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। বলো স্যার কি ওই যে ইনফরমেশন ইলেকট্রিসিটি, দিচ্ছ? হ্যাঁ ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ফোন থেকেই ক্লাস নিতে পারবো মোবাইল ডাটা দিয়ে, কিন্তু স্যার আপনাকে একটু একটু এই যে স্লাইড গুলো একটু করতে হবে আর কি, আপনাকে একটু কষ্ট শেয়ার করে থাকতে করব, হবে। কোনো অসুবিধা নেই, আমি আছি। তুমি এই জিন ইন্টারাকশনের ওই ছেলেদের মেয়েদের এই পর্যন্ত আমরা চলে এসেছি 12তম পর্যন্ত। হ্যাঁ ওরা এইটুকু কি কি হবে এই হ্যাঁ এই জেনারেশন গুলা তারা তৈরি করে নিবে, অফস্প্রিং গুলা তারা তৈরি করে নিবে। আমার মনে হয় তারা চেকার বোর্ডে বা ফোর্ক লাইনে যেভাবে হোক এটা তৈরি করবে। আমি একটা এটা শেয়ার করলাম, তুমি 6 নম্বর থেকে একটু বলো। আমি আছি তোমার এখানে। জি স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাইকে আবারও ধরো যে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাসে জয়েন করার জন্য। স্যার অলরেডি খুব সুন্দর করে তোমাদের এক্সপ্লেনেশন দিয়েছেন জিনের ইন্টারঅ্যাকশন। তো স্যার এক্সপ্লেনেশন দেওয়ার পর আমার জন্য অনেক ম্যাডাম বিষয়টা তো আমি কমেন্ট শোনা যায় না ম্যাম? তোমরা একটু কিছু মনে করো না, ম্যাডামের ওই জায়গায় ইন্টারনেট খুব আনস্টেবল, যেখানে লাগবে আমি আবার সেখানে শোনা যায় জোর না আমাকে করবো। ঠিক মতো? আলেয়া শুরু করুক, আমি দুই এক মিনিট নেই। হ্যাঁ ঠিক আছে। সুমাইয়া শাহরিন তুমি হ্যান্ড রেজ করছো, আমরা বুঝতে পারছি। এখন শোনা যায়, এখন শোনা যায়। ম্যাম আপনি কোনটা হ্যাঁ কাছে নিয়ে বলো, কথা বলেন একটু? শোনা যাচ্ছে? বলো ডক্টর আলেয়া বলো। আচ্ছা ওকে, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ যায়, বলো। ঠিক আছে একটু দেখো তোমরা। হ্যাঁ দেখো যে স্যার বলতেছি মনে হয় যে একটু পরে যায় আর কি কথাটা। আলেয়া তুমি কি স্ক্রিনটা দেখতে পাও? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো তোমরা, আমরা নোটটা প্রথমে
জি স্যার, স্ক্রিন দেখতে পাই স্যার, আমার কোনো সমস্যা নাই, আমি সবই দেখতে পাচ্ছি। আমি শুধু মানে এখন বলবো যদি আপনারা আর কি allow। আচ্ছা, একটু আমরা নোটটা আগে দেখবো। হ্যাঁ, যে হোয়াইট ফ্রুট কালার ইন সামার ওয়াজ স্কোয়াশ ইজ ডিপেন্ডেন্ট অন এ ডমিনেন্ট জিন ডাব্লিউ। মানে যদি আমরা আচ্ছা হোয়াইট তুমি কালার পড়াও, তোমার মতো যে তুমি পড়াও, জিনটার অসুবিধা জন্য নেই। রেসপন্সিবল ঠিক আছে। সেইটা ম্যাম আপনার কথা কেটে কোন কেটে জিনের জন্য আসতেছে। রেসপন্সিবল আমরা বলতেছি ক্যাপিটাল ডাব্লিউ এর জন্য। আর কি হবে তখন সেটার জন্য রেসপন্সিবল এলিল হচ্ছে, হ্যাঁ কোথা? ম্যাম আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা শোনা যাচ্ছে এখন? এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? না ম্যাম কেটে কেটে যাচ্ছে। ক্লিয়ার না কথা। আচ্ছা এখন ম্যাম ডক্টর আপনার এখন দেখো আলেয়া, কথা শোনা যায় তুমি কিনা যদি অর্ধেক ঠিক ভালো মতো? মতো শোনা যায়, মোবাইল শোনা একটু অর্ধেক কাছে আসে। নাও তাহলে ভালো হয়। স্যার আমি তো মোবাইল নেট থেকে আর কি জয়েন করছি, সুমাইয়া আমার শেহরিন, তো তুমি কি বাসার মেসেজ ইলেকট্রিসিটি দিলে এটা গেছে। বুঝতে পারলাম না, এটা বাংলা নাকি ধরতে পারি না। আর তুমি এখন বলো আলেয়া, শোনা যায় এখন। স্যার ও লেখছে শোনা যায় কিন্তু কেটে কেটে যায়, স্যার এটা লিখছে। বলেছি আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে নোটটা বলতেছি আমি, যে ইন্টারেস্টিং ক্লাস ছেলে মেয়েদের, আসলে তো এই হয় সমস্যা। স্যার আমাকে কি শোনা যাচ্ছে না? খুবই কষ্ট, অনেক শোনা তো কষ্ট। যাচ্ছে, কিন্তু ওরা যে কিভাবে বুঝতে পারবে দেখো দেখি। একটা ইতিহাস ওয়ার্ড সাহা শুনি কি দিতে বললে পারছি মেসেজে? মেসেজে না তো শুনতে না, তোমার মোবাইলে হটস্পট দিলে আরো নেটওয়ার্ক উইক হয়ে যাবে, হটস্পট আরো কম নেটওয়ার্ক ইয়া করে। তোমরা কি এখান থেকে শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ এখন পাচ্ছি পাচ্ছি, বলো। আচ্ছা তোমরা এত কথা বললে তো মানে আমার কথা কেটে যাবেই। তোমরা সবাই মিউট করো কাইন্ডলি, হ্যাঁ মিউট করো। আর যদি না শোনা যায় তাহলে আমাকে মেসেজ দাও, মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে দেখতে পারবো, কিন্তু তোমরা সবাই কথা বললে আমার কথা শুনতে পাবা না তো। যদি না ভেঙে আসে বা শুনতে না পাও তাহলে আমাকে মেসেজ দাও, হ্যাঁ আনমিউট করো না। আচ্ছা দেখো এখন আমি নোটটা যেটি বলছিলাম যে হোয়াইট ফ্রুটের জন্য যে রেসপন্সিবল অ্যালিল সেটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ, আর যখন কিনা স্মল ডাব্লিউ থাকবে তখন ফ্রুটের কালার হবে মানে কালার্ড ফ্রুট দিবে। ইন দ্য প্রেজেন্স অফ স্মল ডাব্লিউ মানে যখন এই অ্যালিলের ডাব্লিউ অ্যালিলের রিসেসিভ ফর্ম থাকবে বোথ, এবং তার সাথে একটা ডমিনেন্ট জিন ক্যাপিটাল জি থাকবে, তখন আবার কালার হবে ইয়েলো। তার মানে দেখো যে এখানে অবশ্যই স্মল ডাব্লিউ থাকতে হবে কালার্ড ফ্রুটের জন্য, আর যখনই ক্যাপিটাল ডাব্লিউ থাকবে তখন ফ্রুটের কালার হবে হোয়াইট। তার সাথে আমার দেখো টুইস্ট দিয়ে দিছে যে স্মল ডাব্লিউ থাকলে তো কালার্ড হবে, কিন্তু কোন কালার হবে সেটা কিন্তু এতক্ষণ বলা ছিল না। এর সাথে যখন একটা ডমিনেন্ট জিন ক্যাপিটাল জি থাকবে তখন সেটা কালার হবে ইয়েলো। বাট হোয়েন জি ইজ নট প্রেজেন্ট, মানে যখন ক্যাপিটাল জি প্রেজেন্ট থাকবে না, তার মানে কি থাকবে, যখন স্মল জি থাকবে তখন কালারটা হবে গ্রিন। তাহলে দেখো যে এখান থেকে খুবই ইন্টারেস্টিং কিন্তু নোটটা যদি আমরা না বুঝি তাহলে অঙ্কে আমরা যেতেই পারবো না। প্রথমে হচ্ছে যে সামার স্কোয়াশে হয় তোমার হোয়াইট হবে অথবা হচ্ছে কালার্ড হবে। এখন যদি হোয়াইট হতে চায় তাহলে অবশ্যই ক্যাপিটাল ডাব্লিউ থাকতে হবে। বাইজেদ বাপ্পি ভিডিও অফ করো, এমনিতেই নেট হ্যাঁ ভিডিও অফ করো তোমরা। তার মানে যদি আমার হোয়াইট হতে চায় অবশ্যই আমার ক্যাপিটাল ডাব্লিউ থাকতে হবে, আর যদি কালার হতে
চাই অবশ্যই আমার স্মল ডাব্লিউ থাকতে হবে। এখন এই কালার আবার দুই ধরনের কালার আমরা বলতেছি, ইয়েলো অথবা গ্রিন। যদি ইয়েলো হতে হয় তাহলে অবশ্যই কি থাকতে হবে, আমাদের এই স্মল ডাব্লিউর সাথে ক্যাপিটাল জি থাকতে হবে। আর যদি আবার আমাদের গ্রিন কালার হতে চায় তাহলে আমাদের আর ক্যাপিটাল জি থাকা যাবে না, আমাদের থাকতে হবে স্মল জি। আচ্ছা, এখন বলতেছে give the phenotype and the proportion of the expected form crossing a white fruit and green fruited plant. এখন দেখো তাহলে জেনোটাইপ অফ দা হোয়াইট ফ্রুটেড প্ল্যান্ট কি হবে, হোয়াইট ফ্রুট হতে হলে অবশ্যই আমাদের কি থাকতে হবে, ক্যাপিটাল ডাব্লিউ থাকতে হবে। ক্যাপিটাল ডাব্লিউ থাকা মানে এখানে কোনো ধরনের কালার হবে না। ওকে, তার মানে যদি আমরা হোয়াইট ফ্রুটেড প্ল্যান্টের জেনোটাইপ চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের ক্যাপিটাল ডাব্লিউ থাকতে হবে, ক্যাপিটাল ডাব্লিউ ড্যাশ জি ড্যাশ। এটা একটা হচ্ছে হোয়াইট ফ্রুট, আবার হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ ড্যাশ স্মল জি। কারণ আমরা বলছি যে স্মল জি থাকলে যদি তার সাথেও ক্যাপিটাল ডাব্লিউ থাকে তখনও কিন্তু হোয়াইট হয়ে যাবে। আর ইয়েলো ফ্রুট হতে হলে আমাদের কি থাকবে, ইয়েলো ফ্রুট থাকতে হলে অবশ্যই আমাদের একটা ডমিনেন্ট জিন ক্যাপিটাল জি থাকতে হবে, স্মল ডাব্লিউর সাথে ক্যাপিটাল জি থাকতে হবে। এখানে কিন্তু আবার ক্যাপিটাল ডাব্লিউ থাকা যাবে না, কারণ ক্যাপিটাল ডাব্লিউ থাকলে আবার হোয়াইট কালার হয়ে যাবে। ওকে, আবার গ্রিন কালার হওয়ার জন্য কি হবে, গ্রিন কালার হওয়ার জন্য আমাদের দুইটারই রিসেসিভ ফর্ম থাকতে হবে। নোটটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু ক্রস কম্বিনেশন আমরা যাব, এবং ক্রস কম্বিনেশনে গেলে আমরা দেখবো যে কিভাবে আমাদের ক্রস কম্বিনেশনটা আসতেছে। এখন দেখো এখানে আমাদের যে হোয়াইট ফ্রুটের ফিমেল প্যারেন্ট আছে সেটা হচ্ছে আমাদের দুইটার জন্য হোমোজাইগাস ডমিনেন্ট ফর্ম, আর যেটা গ্রিন ফ্রুট সেটা হচ্ছে দুইটার জন্য রিসেসিভ, মানে দুই অ্যালিলের জন্যই রিসেসিভ ফর্ম। তাহলে হোয়াইট ফ্রুট কয় ধরনের গ্যামেট তৈরি করবে, এক ধরনের গ্যামেট তৈরি করবে। এখানে দেয়া আছে যে এক ধরনের গ্যামেটটা কি হবে, গ্রিন ফ্রুটও এক ধরনের গ্যামেট তৈরি করবে, সেটাও দেওয়া আছে এখানে স্মল ডাব্লিউ স্মল জি। এখন এই দুইটার কম্বিনেশনে কি হচ্ছে আমাদের ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল জি স্মল জি। এখন এটা কালার কি হবে, হোয়াইট হবে। কেন, কারণ হচ্ছে এখানে ক্যাপিটাল ডাব্লিউ আছে। এখন আমরা অঙ্কে আমাদের চাচ্ছে যে F2 ফেনোটাইপ এবং প্রপোর্শন। আমরা এই যেই জেনারেশনটা পেলাম সেটা কি পেলাম, F1 জেনারেশন। হ্যাঁ, F1 জেনারেশনের কালার হচ্ছে আমাদের হোয়াইট। এখন যদি আমরা F2 জেনারেশনে যেতে চাই, এখন তোমরা দুই ভাবে যেতে পারো, একটা হচ্ছে ফর্ক লাইন আর একটা হচ্ছে চেকার বোর্ড। এখানে দুইটার কোনোটাই করে দেয়া নাই। চেকার বোর্ডে যদি আমরা যাই তাহলে আমাদেরকে গ্যামেট ফরমেশনে যেতে হবে। এখন গ্যামেট ফরমেশনে আমরা কিভাবে যাব সেটা তোমরা জানো, এখন আর রেকর্ড করা সম্ভব না, ঠিক আছে, কারণ আমি এখন হোস্ট না। আচ্ছা, এখন দেখো যে ক্যাপিটাল ডাব্লিউ রেকর্ড করতে পারবা, তোমাকে কো-হোস্ট করা আছে আলেয়া। ফোন থেকে রেকর্ড করা যায় না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি মনে হয় পারবেন। রেকর্ড কি এর আগে হয়েছিল না? স্যার আমি অন্য একটা ফোনে রেকর্ড করছিলাম, এখনো ওই ফোনের রেকর্ডিংটা অন করা আছে, ওইটা হয়তো ওদেরকে দিয়ে দেওয়া যাবে পরে। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এটা তোমাকে এই 7 নম্বরে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ জি স্যার, 7 নম্বর অঙ্ক এখনো শুরু করি নাই, তারপরে স্যার দিয়ে রাখেন, সমস্যা নাই। 6 নম্বরটা তো ঠিকই, আরেকটু যাই। হ্যাঁ আরেকটু যাই, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, একটু জানা। এই যে এখন এই যে F1, হ্যাঁ F1 আমরা ক্রস করব। যদি তোমরা চেকার বোর্ডে যাও তাহলে তোমরা গ্যামেট ফরমেশন, আর যদি এখন যদি গ্যামেট ফরমেশনে যাই তাহলে আমাদের দেখো যে 2F1 মানে ফিমেল প্লাস মেল, 2F1 এও আমাদের গ্যামেট কয় ধরনের তৈরি হবে, দেখো তোমরা দুইটা লোকাসের জন্য হেটেরোজাইগাস হলে কয়টা গ্যামেট তৈরি হয়, 4 ধরনের। সেটা হচ্ছে ওকে, ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল জি ক্যাপিটাল ডাব্লিউ স্মল জি ক্যাপিটাল জি স্মল ডাব্লিউ স্মল জি, এই 4 ধরনের গ্যামেট। এইভাবে যদি তোমরা করো তাহলে হচ্ছে তোমাদের এই যে একজন অঙ্ক অলরেডি বলে দিছে যে রেশিও 12:3:1 হবে, তাহলে তো অঙ্ক হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো এটা। আর যদি তোমরা ফর্ক লাইনে যাও তাহলে দেখো তোমাদেরকে দুইটা লোকাস আলাদা করে কনসিডার করতে হবে, যারা ফর্ক লাইন নিয়ে কনফিউজ ছিল। যে প্রথমে তোমার ডাব্লিউ লোকাস কনসিডার করতে হবে, তারপর তোমার জি লোকাস কনসিডার করতে হবে। ডাব্লিউ লোকাস যদি আমরা কনসিডার করি তাহলে দেখবা যে 3/4 ক্যাপিটাল ডাব্লিউ ড্যাশ, মানে হয় ক্যাপিটাল ডাব্লিউ হবে অথবা ক্যাপিটাল
ডাব্লিউ স্মল ডাব্লিউ হবে, আর 1/4 স্মল ডাব্লিউ স্মল ডাব্লিউ। আবার যদি জি লোকাস আমরা কনসিডার করি একই 3/4 ক্যাপিটাল জি ড্যাশ আর 1/4 স্মল জি। এখন এই ডাব্লিউ সাথে জি লোকাসকে আমরা যদি সবগুলোকে কম্বিনেশন করি মানে 3/4 ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউর সাথে 3/4 জি ড্যাশ আর 1/4 স্মল জি। এইভাবে করে আবার দুইটাকে কম্বিনেশন করলে তোমরা জানো ডাই হাইব্রিড ক্রস তোমাদের অঙ্ক করা হয়ে গেছে। আমার মানে কম্পিউটারে বোর্ডও ছিল, মানে হোয়াইট বোর্ড ছিল, যেটা আমি তোমাদের সাথে হয়তো স্ক্রিন শেয়ার করে বোর্ডে এগুলো করানোর আমার প্ল্যান ছিল। যাই হোক হোয়াট এভার, এখন টেকনিক্যাল প্রবলেমের জন্য পারছি না। তাহলে দেখো এই অঙ্কটাতে তোমাদের রেশিও অলরেডি তোমরা বের করে ফেলেছো যে এটাতে 12 হচ্ছে হোয়াইট হবে, 3 হচ্ছে ইয়েলো হবে এবং 1 গ্রিন হবে, এবং সেগুলোর জেনোটাইপ ওই যে অলরেডি আমরা নোটের নিচে কিন্তু এক্সপ্লেইন করে দেওয়া আছে যে কোনটার জেনোটাইপ কিরকম। এই অঙ্কগুলোর মেইন জিনিসটাই হচ্ছে যে তোমার জেনোটাইপ গুলোকে আইডেন্টিফাই করা, নোটটা বুঝে জেনোটাইপ গুলোকে আইডেন্টিফাই করা। এটা যদি আইডেন্টিফাই করতে পারো পরে জাস্ট রুলস অনুযায়ী ফলো করে গেলেই তোমাদের এটা চলে আসবে। স্যার একটু নেক্সট স্লাইড, নেক্সট এর অঙ্কটা একটু। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। জি স্যার। ম্যাম আগেরটা রেশিও আচ্ছা, কি 9:3:3:1 হবে? না 12:3:1। 2:3:1। হ্যাঁ 3:1 তোমরা লিখে রাখো, পরে আবার তোমরা চেক করে নিও হ্যাঁ যে হচ্ছে কিনা। আমি বলে দিব কোন অঙ্কের রেশিও কত হবে, আমি বলে দিব। 6 নাম্বার অঙ্কে রেশিও হবে 12 হোয়াইট 3 ইয়েলো 1 গ্রিন। ওকে, তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা এখন একটু তোমরা একটু আমার সাথে সাথে করে ফেলবা, আমি যখন বলি তখন তোমরা করে ফেলবা, তাহলে আমরা একেবারে অ্যান্সারটা পেয়ে যাব। আগে নোটটা একটু বুঝে নেই। The white leghorn breed of chicken is known to carry a homozygous conditions, a color gene capital C, and a dominant inhibitor capital I, which prevents the action of C. দেখো খুবই সুন্দর করে বলা আছে যে তোমার যদি ক্যাপিটাল সি থাকে, দিস ইজ রেসপন্সিবল ফর কালার, কিন্তু এই ক্যাপিটাল সি এর সাথে যদি তোমার একটা আই থাকে, ক্যাপিটাল আই থাকে, ডমিনেন্ট আই থাকে, সেটা কি হবে ইনহিবিটর হিসেবে কাজ করবে, এবং সেই ইনহিবিটরটা কি করবে সি এর যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটাকে সে নষ্ট করে দিবে বা ইনহিবিট করবে, তার মানে তখন আর কালার হবে না। ঠিক আছে, কথাটা বোঝা গেছে? তার মানে আমার কালারের জন্য রেসপন্সিবল অ্যালিল হচ্ছে ক্যাপিটাল সি বা জিন হচ্ছে ক্যাপিটাল সি, কিন্তু এই ক্যাপিটাল সি থাকা অবস্থায় যদি ক্যাপিটাল আই থাকে, ইনহিবিটর থাকে, তখন সে ইনহিবিট করবে ক্যাপিটাল সি এর এফেক্টকে, তার মানে তখন আর কালার হতে দিবে না। ক্যাপিটাল আই প্রেজেন্ট থাকলে সি থাকার পরেও কালার হবে না। ওকে, এখন দেখো দা হোয়াইট ওয়াইন্ডার, যেটা স্মল সি স্মল আই, এটা হোয়াইট কেন? কারণ হচ্ছে এতে ক্যাপিটাল সি নাই। ওকে, মানে কালার প্রডিউসিং যে জিন, রেসপন্সিবল জিন, সেই ক্যাপিটাল সি কিন্তু এখানে অ্যাবসেন্ট, তার মানে এটা এমনিতেই হোয়াইট হবে। হ্যাজ নাইদার দ্য ইনহিবিটর নট দ্য কালার জিন, give the phenotypes and proportions expected from crossing a white leghorn. এটা আবার হোয়াইট কেন? কারণ ক্যাপিটাল আই আছে, ক্যাপিটাল সি থাকলে কালার হওয়ার কথা, কিন্তু ক্যাপিটাল আই থাকার কারণে এই ক্যাপিটাল সি এর যে কালার প্রডিউসিং অ্যাবিলিটি সেটাকে এই ক্যাপিটাল আই ইনহিবিটস করে দিচ্ছে, তার মানে এটা হোয়াইট কালারের। হোয়াইট লেঘর্ন উইথ এ হোয়াইট ওয়াইন্ডট, এই লেঘর্ন আর ওয়াইন্ডট হচ্ছে দুই ধরনের আর কি ব্রিড টাইপ। হ্যাঁ, এখন তাহলে দেখো জেনোটাইপ অফ হোয়াইট কালারড চিকেন, মানে যখন আমরা হোয়াইট কালার পাবো সেটার জেনোটাইপ কি কি হবে? একটা হচ্ছে ক্যাপিটাল সি ড্যাশ আই ড্যাশ, তার মানে কি হয় ক্যাপিটাল সি থাকবে, ক্যাপিটাল আই, এইটা একটা জেনোটাইপ হতে পারে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এটা একটা হতে পারে। ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই, এইটা একটা হতে পারে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এইটা একটা হতে পারে। তার মানে সি থাকার পরেও আই থাকার জন্য এখানে হোয়াইট কালার হয়ে যাচ্ছে। আর স্মল সি স্মল আই এটা তো হোয়াইট হবে, কারণ এখানে কালার প্রডিউসিং জন্য নাই, আমাদের ইনহিবিটর নেই। তার মানে শুধুমাত্র কালার হবে কখন? যখন ক্যাপিটাল সি প্রেজেন্ট থাকবে কিন্তু ক্যাপিটাল আই অ্যাবসেন্ট, তার মানে ক্যাপিটাল সি ড্যাশ স্মল আই
এই জেনোটাইপ গুলো মানে এখান থেকে কয় ধরনের জেনোটাইপ হবে? 2 ধরনের জেনোটাইপ হবে। একটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল আই, আর একটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল আই। এই 2 ধরনের জেনোটাইপ থাকলেই শুধুমাত্র কালার চিকেন আমরা পাবো, আর অন্যান্য যা জেনোটাইপ আছে সবগুলোতে আমরা পাবো হোয়াইট। ঠিক আছে, এখন তোমরা যখন নেক্সট অঙ্কটাতে যাবা তখন এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে যে শুধুমাত্র এই 2 ধরনের জেনোটাইপ পেলে আমরা হচ্ছে কালার পাবো, আর সব ওই যে ওখানে 4 এবং 5 ধরনের জেনোটাইপ পেলে আমরা হোয়াইট কালার পাবো। স্বাভাবিক। এই যে দেখো এখান থেকে আবারও হোয়াইট লেগহর্ন থেকে এক ধরনের গ্যামেট, হোয়াইট ওয়াইন্ডার থেকে এক ধরনের গ্যামেট, দুইটার কম্বিনেশন করলে আমাদের 2 লোকাসের জন্য হেটেরোজাইগাস আসতেছে এবং এটা কালার অবশ্যই হোয়াইট আসতেছে ডিউ টু দা প্রেজেন্স অফ ক্যাপিটাল আই। এখন এই দুটাকে আবারও যদি তোমরা চেকার বোর্ডে যাও, আবারও গ্যামেট তৈরি হবে। আমাদের ফিমেল মেল দুইজনের 4 ধরনের গ্যামেট দিবে। এটাকে চেকার বোর্ডে নিয়ে যেতে পারো তোমরা, অথবা তোমরা ফর্থ লাইনে যেতে পারো। এগেইন 3/4 ক্যাপিটাল সি ড্যাশ, 1/4 স্মল সি। আই লোকাস কনসিডার করলে 3/4 ক্যাপিটাল আই ড্যাশ, 1/4 স্মল আই। এটাকে যদি এখন আমরা কম্বিনেশন করি তাহলে দেখো অলরেডি তোমরা অনেকেই অ্যান্সার আমাকে ইনবক্স করছো বা চ্যাট বক্সে লিখছো, সেটা হচ্ছে 13:3 রেশিও। 13 হচ্ছে আমার হোয়াইট আর 3 হচ্ছে আমার কালার্ড। হ্যাঁ, তোমরা যারা খাতা কলম নিয়ে, আমি আগেই বলছি যে খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসতে হবে এবং আমি বলার সাথে সাথে অঙ্কগুলো করতে হবে, কারণ এখানে তো আমরা তোমাদেরকে বোর্ডে আর করাতে পারছি না। ঠিক আছে, তোমাদের খাতা কলমই হচ্ছে তোমাদের বোর্ড। এখন এটা অনেকেই আমাকে তোমরা চ্যাট বক্সে তোমরা বলেছো যে হ্যাঁ তোমরা অনেকেই এই রেশিও পেয়েছো, তো গুড, ভেরি গুড। 13:3 গুড। স্যার একটু কাইন্ডলি নেক্সট স্লাইডটা একটু। হ্যাঁ, 8 নম্বর। 13:3 কার রেশিও? রত্না, ওদেরকে একটু জিজ্ঞেস করি আমরা। হ্যাঁ হ্যাঁ, বলো তোমরা একটু অ্যান্সার দাও। ফেনোটাইপিক রেশিও। না, আমরা যে ইপিস্টাসিস ইন্টারঅ্যাকশন গুলা দেখালাম প্রথম হ্যাঁ, স্লাইডে, বলো 13:3 কার, কোনটা রেশিও? F2 এর স্যার F2 কোন ধরনের Dominant and decisive interaction. ডমিনেন্ট And recessive interaction. স্যার ডমিনেন্ট এই যে, তাহলে এই তো ওই Good. ইন্টারঅ্যাকশনটা আমরা যদি শেষে গিয়ে বলে দিই 1 নাম্বারের একটা জিনিস, যে বলো তো এই তুমি যেটা পেলে ক্যালকুলেট করে এটার ইন্টারঅ্যাকশনটা কি ধরনের, তাহলে তোমাকে কিন্তু একটা নাম্বার এটা এইটুকু বলতে হবে, ডমিনেন্ট অ্যান্ড রিসিসিভ ইন্টারঅ্যাকশন। একটু মনে রেখো। হ্যাঁ, আবার কখনো যদি এরকম রেশিও পাও যে 12:3:1, একবার পাইলা বোধহয় প্রথমটাই, না? অঙ্কটাতে ছিল। হ্যাঁ, হ্যাঁ 12:3:1। আমি কিন্তু প্রশ্ন করলে ওখানে শেষে গিয়ে বলি যে নেম দা ইপিস্টাসিস ইন্টারঅ্যাকশন কি, তখন তোমাকে বলতে হবে যে এটা যা করলাম সলভ করে এটা ডমিনেন্ট ইপিস্টাসিস। এইটুকু কিন্তু মনে রাখবা। হ্যাঁ, আবার কখনো কখনো আমরা কিন্তু উল্লেখ করে দিই যে তার ডমিনেন্ট ইপিস্টাসিস থেকে তুমি বের করো, মানে অত কথা বলবো না। ডক্টর আলিয়া যে নোট টোট বললো অত নোট না বলে শুধু আমরা উল্লেখ করে দেব যে সেটি ছিল ডমিনেন্ট ইপিস্টাসিসের কেস, এখান থেকে এই 2 প্যারেন্টের কম্বিনেশন করে তুমি কি পেলে। হ্যাঁ, সুতরাং একটু মনে রাখবে। আচ্ছা, তাহলে আমরা ওই স্লাইডে যাই আবার। জি স্যার, 8 নাম্বার প্রবলেমটা স্যার। আচ্ছা, আসছি। তো 6 এইটা, হ্যাঁ 8 নম্বর প্রবলেম, প্লিজ আলেয়া। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আবার আমরা 8 নাম্বার প্রবলেমটাও খুবই সহজ, শুধু নোটটা বুঝবা আর জেনোটাইপ গুলা তোমরা বের করবা, তারপর অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। দেখো বলতেছে যে হোয়াইট চিকেনস মে বি দ্য রেজাল্ট অফ স্মল আই। এখানে কিন্তু আবার হোয়াইট কালার দেখো চেঞ্জ হয়ে গেছে জিন। হ্যাঁ, নোট কিন্তু কখনোই একটার সাথে অন্যটা লিঙ্ক না, যেই অঙ্কে যেই নোট দেয়া থাকবে শুধুমাত্র সেই নোটটাকেই তোমরা কনসিডার করবা, কনসিডার করে জেনোটাইপ করবা। কোনো জিনিস মুখস্থ যদি রাখো যে হ্যাঁ এটা তো হোয়াইট কালার তো চিকেন অন্যরকম ছিল, অন্য জিন ছিল, ওইরকম কোনো কিছুই না, যা যেখানে ছিল ওখানেই শেষ। নতুন অঙ্কে নতুন নোট, সেই নোটটাকেই শুধুমাত্র কনসিডার করবা। এখন দেখো
White chickens may be the result of a small I, the homozygous state of recessive genes. এখানে Small এটা মনে হয় 1 2 3 রোমানের জিনটা মনে হয় C আর O নাম্বার দেওয়া আমি মাত্র খেয়াল করছি নাম্বার দেওয়া হ্যাঁ, White এটা chickens ঠিক। may be the result of what's number 1, the homozygous state of recessive C. তার মানে কখন হোয়াইট হবে, যখন আমাদের সি জিনটা রিসেসিভ ফর্মে থাকবে এবং হোমোজাইগাস ফর্মে থাকবে। এটা হচ্ছে একটা হোয়াইট হওয়ার ক্রাইটেরিয়া। 2 নাম্বার ক্রাইটেরিয়া বলতেছে the homozygous state of recessive genes O, তার মানে যখন আবার ও রিসেসিভ ফর্মে থাকবে হোমোজাইগাস, তখনও হোয়াইট হবে। আরেকটা ক্যাটাগরি বলতেছে হোয়াইট হওয়ার, the homozygous state of the recessive gene C and O, তার মানে যখন স্মল সি থাকবে তার সাথে ও যেই অবস্থাতেই থাক ব্যাপার না, হোয়াইট হবে। আবার যখন স্মল ও থাকবে তার সাথে তোমার সি যে অবস্থাতেই থাক ব্যাপার না, হোয়াইট হবে। আবার যদি স্মল ও একসাথে থাকে তখনও হোয়াইট হবে। মানে হোয়াইট কালারটা দেওয়ার জন্য 3টা কন্ডিশন দিচ্ছে। একটা হচ্ছে যে তোমার রিসেসিভ সি লোকাস যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে হোয়াইট, রিসেসিভ ও লোকাস যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে তাহলেও হোয়াইট, যদি রিসেসিভ সি এবং রিসেসিভ ও বোথ হোমোজাইগাস কন্ডিশনে থাকে তাহলেও হোয়াইট। তাহলে কালার হবে কোন, কালারের জন্য কন্ডিশনটা কি? কালার রিকোয়ার্স দ্য অ্যাকশন অফ বোথ ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল ও। তার মানে ক্যাপিটাল সি একা থাকলেও কালার হবে না, ক্যাপিটাল ও একা থাকলেও কালার হবে না, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও কে একসাথে থাকতে হবে কালার প্রডিউস করার জন্য। What progeny and proportions might be expected from the cross? এখানে ক্রস দেয়া আছে। এখন দেখো তাহলে আমাদের হোয়াইট কালারের জন্য জিনোটাইপ কি কি হতে পারে? ও থাকতে হবে, স্মল মানে ও রিসেসিভ ফর্মে থাকতে হবে আইদার, অথবা সি রিসেসিভ ফর্মে থাকতে হবে আইদার, অথবা দুইটাই রিসেসিভ ফর্মে থাকতে হবে। তার মানে এই যে প্রথমের যে জেনোটাইপটা আমাদের, এই জেনোটাইপ থেকে আমাদের মানে যে কম্বিনেশনটা আছে এখান থেকে আমাদের 2 ধরনের জেনোটাইপ আসবে। একটা হচ্ছে স্মল সি ক্যাপিটাল ও যেটা কালার হোয়াইট, স্মল সি ক্যাপিটাল ও স্মল ও যেটারও কালার হোয়াইট। এখান থেকে 2টা, আবার একই সেকেন্ডটা থেকেও 2টা, 4টা, আর থার্ডটা 5টা। এই 5 ধরনের জেনোটাইপ যখন থাকবে তখন কালার হবে হোয়াইট। শুধুমাত্র যখন ক্যাপিটাল সি ড্যাশ ও ড্যাশ, এখান থেকে কয় ধরনের জেনোটাইপ বের হবে? 4 ধরনের। সেই 4 ধরনের জেনোটাইপ যখন থাকবে মানে ক্যাপিটাল সি ক্যাপিটাল ও ক্যাপিটাল ও, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও স্মল ও, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ও ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ও স্মল ও, এই 4 ধরনের জেনোটাইপ যখন থাকবে তখন হবে আমাদের কালার চিকেন। আবারও এখান থেকে কয় ধরনের জেনোটাইপ? 1 ধরনের জেনোটাইপ স্মল সি ক্যাপিটাল ও। এখান থেকে কয় ধরনের জেনোটাইপ? ক্যাপিটাল সি স্মল ও। এবং F1 এ আসতেছে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ও স্মল ও। এটা কালার্ড কারণ both C and O, ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল ও প্রেজেন্ট, এই জন্য এটার কালার হচ্ছে কালার্ড। এখন F1 এ গেলে তোমরা আবারও সেই একই জিনিস, অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিছো। এখানে রেশিও কত আসছে? আমার এখানে আমি দেখতেছি অনেকে অ্যান্সার দিছো, সেটা হচ্ছে 9:7, তাই তো? কমপ্লিমেন্টারি জিনস। গুড, স্যারেরও অ্যান্সার দেওয়া হয়ে গেছে। 9 কালার্ড 7 হোয়াইট, 9 কালার্ড 7 হোয়াইট, এবং এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি জিনস। ওকে, এটা তাহলে আমাদের শেষ হয়ে গেল। স্যার একটু নেক্সট স্লাইড। হ্যাঁ, পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, 9 নম্বর। আচ্ছা, এখন 9 নম্বর অঙ্ক, আবার এগুলো সবই খুবই সহজ, শুধু হচ্ছে তোমরা মানে ইয়াটা নোটটা বুঝবা। হ্যাঁ, the gene capital P is dominant over small p. Okay, the gene capital B small b as well. মানে এখানে ডমিনেন্ট হচ্ছে ক্যাপিটাল P এবং ক্যাপিটাল B, আর রিসেসিভ ফর্ম হচ্ছে স্মল p স্মল b. The genes capital P and capital B produce purple color. মানে যখন পার্পল কালার হতে চায় তখন কি হবে? আমাদের কি থাকতে হবে? ক্যাপিটাল P এবং ক্যাপিটাল B দুইজনকেই থাকতে হবে, তাহলেই হবে পার্পল কালার। এন্ড ক্যাপিটাল P এন্ড স্মল b ইয়েলো কালার। তার মানে যখন আমাদের দেখো 2টা কালার এখানে আমরা পাচ্ছি, এখন একটা হচ্ছে
পার্পল কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। পার্পল কালার হওয়ার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের ক্যাপিটাল পিও থাকতে হবে, ক্যাপিটাল বিও থাকতে হবে। আবার অন্য আরেকটা কালার যদি আমরা পেতে চাই, তার জন্য রেসপন্সিবল কোন কোন জিনিসগুলো থাকবে? ক্যাপিটাল পি থাকবে, তার সাথে আর ক্যাপিটাল বি থাকা যাবে না, থাকবে হচ্ছে স্মল বি, তাহলে হবে ইয়েলো কালার। এখন আবার আরেকটা নোট দেখো, বলতেছে যে অ্যাবসেন্স অফ ক্যাপিটাল পি and presence of recessive alleles of both in homozygous condition produce white. হোয়াইট হতে গেলে আমাদের কি থাকা যাবে না? ক্যাপিটাল পি থাকা যাবে না, and presence of both recessive alleles, তার মানে পি এবং বি এর রিসেসিভ ফর্মটা যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখনও আমাদের কালার ফর্ম হবে না, হবে কি? হোয়াইট। এখন দেখো, জেনোটাইপ অফ পার্পল কালার কি থাকতে হবে? অবশ্যই পি এবং বি বোথ প্রেজেন্ট থাকতে হবে। জেনোটাইপ অফ ইয়েলো কালার ক্যাপিটাল পি থাকবে, কিন্তু তার সাথে ক্যাপিটাল বি থাকা যাবে না, কারণ ক্যাপিটাল বি থাকলেই পার্পল কালার হয়ে যাবে। থাকতে হবে স্মল বি, তাহলে হবে ইয়েলো কালার। তাহলে ধরো যে প্রথমটা যদি আমরা চিন্তা করি, পার্পল কালারের আমরা প্ল্যান্ট পাবো কয় ধরনের জেনোটাইপ থেকে? 4 ধরনের জেনোটাইপ থেকে। ইয়েলো কালার পাবো আমরা কয় ধরনের জেনোটাইপ থেকে? 2 ধরনের জেনোটাইপ থেকে। জেনোটাইপ অফ হোয়াইট কালার, দেখো হোয়াইট কালারের জন্য জেনোটাইপ গুলো কি কি? ক্যাপিটাল পি কিন্তু থাকা যাবে না, ক্যাপিটাল পি থাকা মানে কালার প্রডিউস হবে আইদার পার্পল অথবা ইয়েলো। ক্যাপিটাল পি না থাকার মানেই হোয়াইট। তার সাথে স্মল বি থাক, আর ক্যাপিটাল বি থাক, আর ক্যাপিটাল বি স্মল বি থাক। ওকে, তার মানে 3 ধরনের জেনোটাইপ থাকলে সেটা হোয়াইট দিবে। অলরেডি তোমরা এখানে দেখো যে 2টা প্যারেন্ট, এখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হবে প্রথম আমাদের ফিমেল থেকে, মেল থেকেও এক ধরনের গ্যামেট, 2টা কম্বিনেশনে ক্যাপিটাল পি এবং ক্যাপিটাল বি 2টা থাকার কারণে এটা কালার হচ্ছে পার্পল। এটাও যদি আমরা একইভাবে ফর্ক লাইন বা রেশিও করি, দেখে আমাকে কয়জন অ্যান্সার দিছো? ওকে, তাহলে আমার এখানে অ্যান্সার আসছে 9 কালার, সরি 9 হচ্ছে আমাদের পার্পল কালার, 3 হচ্ছে ইয়েলো কালার, আর 4 হচ্ছে হোয়াইট। 9:3:4 কোন এটা? একজন অ্যান্সার দিলে তো হবে না। রিসিসিভ এপিস্টেটিস। ভেরি গুড। এই যে একজন লিখছে P/Y/W, ওইরকম লিখো না পরীক্ষাতে, ঠিক আছে? পুরাটা লিখবা। হ্যাঁ, এটা কিন্তু লিখতে হবে যে তোমার 9 পার্পল, হ্যাঁ, 3 ইয়েলো, 4 হোয়াইট, হ্যাঁ, এটা লিখতে হবে। এবং এটা কিন্তু ফেনোটাইপিক রেশিও, প্রপোর্শনস, এটা কিন্তু রেশিও হিসেবে লিখতে হবে। তুমি লিখতে পারবে না যে 9টা কালার, 9টা পার্পল, 3টা ইয়েলো, 4টা হোয়াইট। 4টা কিন্তু না, এটা রেশিও, প্রপোর্শন, মানে যতগুলো প্ল্যান্ট হোক তার প্রপোর্শনে 9%, মানে 9 প্রপোর্শনে থাকবে হচ্ছে পার্পল, 3 প্রপোর্শনে থাকবে ইয়েলো, এবং 4 প্রপোর্শনে থাকবে হোয়াইট। এগুলো কিন্তু নাম্বার না, হ্যাঁ, এগুলো হচ্ছে রেশিও বা প্রপোর্শন। স্যার একটু পরের স্লাইডে যাই। হ্যাঁ, 17। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের একটা অঙ্ক আসছে। এই অঙ্কটা ধরো যে এই ধরনের অঙ্ক নরমালি আমরা পরীক্ষায় দেই না, তারপরেও এটা জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য যে আসলে এই ধরনের অঙ্ক তোমাদের অনেক সময় থাকতে পারে। যেমন ধরো প্রথমেই আমাদের জিন ইন্টারাকশন যখন শুরু হয়, তখন প্রথম কথাটাই ছিল এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রসের মডিফিকেশন বা মেন্ডেলের সেকেন্ড ল এর মডিফিকেশন কিন্তু জিন ইন্টারাকশন। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে আমরা এপিস্টেসিস, নন এপিস্টেটিক যে জিন ইন্টারাকশন গুলো দেখছি, এগুলো কিন্তু সেকেন্ড ল এর মডিফিকেশন মেইনলি। তো অনেক সময় হয় কি যে তোমার একটু সুইচ করে দেওয়ার জন্য বা তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য অনেক সময় এরকম দেয়া হতে পারে যে ডাইহাইব্রিডের সাথে তোমার জিন ইন্টারাকশন হয়তো বা কম্বাইন করে দেওয়া হলো। যেমন মানে ধরো যে একটা পোর্শনে, একটা অঙ্কেই 2টা পোর্শন ঢুকিয়ে দেওয়া হলো, এরকম একটা এক্সাম্পল জাস্ট তোমাদেরকে দেওয়ার জন্য এখানে অ্যাড করা আছে। সেটি দেখো, ইন পোল্ট্রি ফেদার শ্যাঙ্ক এফ ইজ ডমিনেন্ট ওভার ক্লিন, মানে যখন ফেদার থাকবে সেটার জন্য ক্যাপিটাল এফ, আর হচ্ছে যখন ক্লিন হবে লেগ তখন হচ্ছে স্মল এফ। তার মানে হচ্ছে যে তোমার ফেদার বা ক্লিন লেগ হওয়ার জন্য যে এইটা হচ্ছে একটা ক্যারেক্টার, তাই না? যে ফেদার অথবা ক্লিন হবে, এই ক্যারেক্টারটার জন্য 2টা জিন রেসপন্সিবল। একটা হচ্ছে ফেদার হওয়ার জন্য ক্যাপিটাল এফ, আর একটা হচ্ছে মানে 1 পেয়ার জিন রেসপন্সিবল, আর ক্লিনের জন্য স্মল এফ। একটা ক্যারেক্টার গেল। হোয়াইট প্লুমস অফ লেগ হর্ন ওভার ব্ল্যাক। এখন একটা কালারের আবার ক্যারেক্টার দিচ্ছে, যেটার হচ্ছে ক্যাপিটাল আই হচ্ছে হোয়াইট আর স্মল আই হচ্ছে ব্ল্যাক। তার মানে এখানে 2টা ক্যারেক্টারের কথা কিন্তু আমরা বলতেছি। হ্যাঁ, একটা হচ্ছে তোমার ফেদার হবে না ক্লিন হবে, আর একটা হচ্ছে কালার, যে হোয়াইট হবে নাকি ব্ল্যাক হবে। এই যে 2টার জন্য 2টা
ক্যারেক্টার দিচ্ছি আমরা, দুইটা ক্যারেক্টারের জন্য 2 পেয়ার জিন দিচ্ছি। এটা ডাইহাইব্রিড। ওকে, এই জায়গাটুকু ডাইহাইব্রিড। এরপরে the genes of Roscom capital R and the PCOM capital P when present together, already আমরা কিন্তু এটা করে ফেলছি যে ক্যাপিটাল R এবং ক্যাপিটাল P যখন একসাথে থাকবে তখন they produce walnut comb. The recessive alleles of both when present together in homozygous condition produce single comb. এটা কিন্তু আবারও হচ্ছে যে আমাদের যে 1 নম্বর সার্চের প্রথমে তোমাদেরকে অঙ্কটা করিয়েছিলেন, সেই প্রথম অঙ্কে আমরা চলে গেছি আবার যে জিন ইন্টারেকশন। হ্যাঁ, জিন ইন্টারেকশন তোমরা বুঝবা কিভাবে? এই দেখো, এখানে কিন্তু ক্লিয়ার করে পার্থক্য বলে দেওয়া আছে, ওখানে কিন্তু কেউ কাউকে অ্যাফেক্ট করতেছে না। ফেদারের জন্য ক্যাপিটাল এফ, ক্লিনের জন্য স্মল এফ, কেউ কাউকে কোনো ধরনের মানে দুইজন মিলে কোনো ঘটনা ঘটাচ্ছে না। আবার হোয়াইট কালার ক্যাপিটাল আই, ব্ল্যাক কালার স্মল আই, কেউ কাউকে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু যখনই আর পি প্রেজেন্ট টুগেদার প্রোডিউস walnut comb, মানে দুইটা জিন মিলে একটা ক্যারেক্টার দিচ্ছে, তখনই কিন্তু জিন ইন্টারেকশনের কনসেপ্টটা চলে আসে। রিসেসিভ অ্যালেলস অফ বোথ when present together in homozygous condition produce single comb. ওকে, তার মানে এখানে 2 ধরনের ডাইহাইব্রিড। আচ্ছা, আবার মানে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমি একটু সময় নিয়ে তারপর আবার বলতেছি। স্যার আপনি কি শুনতে পান আমাকে? তোমার কথা এই যে মাঝে মাঝে একটু আসে, আবার একটু অসুবিধা হয়, মানে বোধহয় ওই মোবাইল থেকে তুমি ওই ডেটা দিয়ে করতেছো, এই জন্য মনে হয় কি না? জি স্যার, এই মোবাইল থেকে ডেটার জন্যই এরকম হচ্ছে। আচ্ছা কারণ যাক, আমার মনে হয় ওরা বুঝছে, ওরা ওই যে উত্তরগুলা করতেছে, সমস্যা নেই। এই শেষে হ্যাঁ, এখন একটু অসুবিধা হচ্ছে শুনতে ওদের মনে হয়। এই ধরনের আচ্ছা, প্রবলেম আমরা দিই না, এত বড় কঠিনটা দেওয়া হয় না সাধারণত। মানে এটা জাস্ট স্যার ও হয়তো বা অ্যাড করছে ওই পার্থক্যটা বোঝানোর জন্য হ্যাঁ, যে মানে ডাইহাইব্রিড এবং ইন্টারাকশন জিনিসটা কিরকম, মানে যাক, ডাইহাইব্রিড বা মনোহাইব্রিড যখন হবে তখন কিরকম। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন এই অঙ্কটা কিন্তু দেখো, দেখে মনে হচ্ছে যে মানে খুবই অবস্থা খারাপ, কিন্তু আসলে কিন্তু এরকম অবস্থা খারাপ না, শুধু পার্ট বাই পার্ট করে নিতে হবে। যেমন তোমাকে প্রথমে হচ্ছে এফ এবং আই লোকাস কনসিডার করতে হবে, আর তারপর হচ্ছে আর এবং পি লোকাস কনসিডার করতে হবে। মানে এফ আই লোকাসকে তোমরা একসাথে হচ্ছে ডাইহাইব্রিড হিসেবে কনসিডার করবা, আর আর পি হচ্ছে জিন ইন্টারেকশন হিসেবে কনসিডার করবা। খুবই সহজ কিন্তু। এই যে যেমন ফেদার হোয়াইট, এই জেনোটাইপটা হওয়ার জন্য লাগবে এফ ড্যাশ আই ড্যাশ, ক্যাপিটাল এফ ফেদার আর ক্যাপিটাল আই হোয়াইট। আর ক্লিন ব্ল্যাক এর জন্য আবার লাগবে স্মল এফ স্মল আই। এখানে কোনো কনফিউশন নাই, এখানে এক ধরনের জেনোটাইপ থাকলেই আমরা ক্লিন ব্ল্যাক পাবো, আর এখানে 4 ধরনের জেনোটাইপ থাকলে আমরা ফেদার্ড হোয়াইট পাবো। আর এটা তোমরা অলরেডি জানো যে রোজ কম্বের জন্য ক্যাপিটাল আর রোজ কম দেয়, ক্যাপিটাল পি পি কম দেয়, এবং ওয়ালনাট দিতে গেলে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি বোথ থাকতে হবে, এবং সিঙ্গেলের জন্য দুইটারই রিসেসিভ ফর্ম। এখন এই ক্রস কম্বিনেশনটা করতে গেলে তোমাদের হয়তোবা একটু দেখে ভয় লাগবে যে এটা কিভাবে করবো বা কি সমস্যা। এটা কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে তোমরা প্রথমে এফ আর আই লুকাস মানে জাস্ট আর পি কে বাদ দাও, এফ আই কে নাও একসাথে। এখান থেকে প্রথম জায়গায়, আচ্ছা 5 নম্বর প্রবলেম বুঝতেছে না, এটা কাইন্ডলি রিপিট করবো। আচ্ছা ঠিক আছে, করবো। আগে এটা শেষ করি। হ্যাঁ, এই প্রথমে যদি দেখো তোমরা এখান থেকে কয় ধরনের, বা এই এই যদি এফ লোকাস আই লোকাসকে আমরা যদি ফর্ক লাইনে যেতে চাই, তাহলে এফ লোকাসকে কনসিডার করলে দেখো কি হবে। এফ লোকাসকে কনসিডার করলে স্যার সাউন্ডে মনে হয় প্রবলেম হচ্ছে, ওরা আবার বলতেছে শোনা যাচ্ছে হ্যাঁ, না। ওই যে অরিত্র স্যার এটা বলতেছে, সাউন্ডে আমার কাছে খুব হালকা মনে হচ্ছে, তবে আমার মনে হয় ওর সে আর ইমপ্রুভ করবে না, তুমি চালিয়ে যাও। আচ্ছা স্যার, এমনি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ওই যে একটু মাঝে মাঝে ভলিউমটা আপ ডাউন করতেছে আর কি। বুঝতে পারছি স্যার, হয়তো ওই যে নেটওয়ার্কের জন্য হয়তো। হ্যাঁ, আরে এত ক্লাসের লোড তো আসলে মানে নিতে পারে না ফোন। আচ্ছা আলেয়া, এইটা আমাদের ধরো ইউনিভার্সিটি যে রেকর্ড, এই রেকর্ডিং এ আসতেছে কিনা, নাকি আমাদের তাহলে অ্যাটেন্ডেন্সটা নিব কিভাবে? এর আগে তো ওই রেকর্ডিং এ থাকতো। এটা আপনি আপনার ওখান থেকে মনে হয় পাবেন অ্যাটেন্ডেন্সটা। আমার এখান থেকে ওই যে আগে যেভাবে নিছি ওই রকম থাকার কথা, তাই না? হুম।
নাকি এটা স্ন্যাপশট নিয়ে রাখতে হবে? এখন অবশ্য কমে গেছে অ্যাটেন্ডেন্স, 10-12 জন আউট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, পাওয়া যাবে, হয়তো অসুবিধা নেই। হুম, তুমি নাও ক্লাস শেষ করো। আচ্ছা, তাহলে আমি যদি এফ লোকাস কনসিডার করি তাহলে তোমরা দেখো কি হবে, হাফ হবে ক্যাপিটাল এফ স্মল এফ আর হাফ হবে স্মল এফ স্মল এফ, মানে 1/2 ক্যাপিটাল এফ স্মল এফ আর 1/2 হবে স্মল এফ স্মল এফ। এর সাথে যদি আমি আই কে একেবারে কম্বাইন করে দিতে চাই তাহলে দেখো কি হবে, ক্যাপিটাল আই আর স্মল আই। ঠিক আছে, তার মানে এখন আমি যদি এফ আর আই লোকাসকে আগে কনসিডার করি, ফর্ক লাইনে যদি আমি যেতে চাই তাহলে হচ্ছে আমার হাফ থাকতেছে ক্যাপিটাল এফ স্মল এফ ক্যাপিটাল আই স্মল আই, আর হাফ হচ্ছে স্মল এফ ক্যাপিটাল আই স্মল আই। ঠিক আছে, এটা গেল আমার কোন এফ আর আই গেল। এখন আমি হচ্ছে আর পি কে আবার কম্বাইন করবো। এখন আর পি কে কিন্তু তোমরা আবার একসাথে কম্বাইন করতে পারবে না। এখন আর লোকাসকে আলাদা করে কনসিডার করো, পি লোকাসকে আলাদা ভাবে কনসিডার করো। চারটা লোকাসকে তোমরা আলাদা ভাবে কনসিডার করতে পারো, কিন্তু আই লোকাসকে আলাদা ভাবে কনসিডার করার কিছু নাই, কারণ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আই এই একটাই কম্বিনেশন। হ্যাঁ, এটাকে আলাদা ভাবে করার দরকার নেই, এফ এর সাথেই করতে পারো। যেমন যেটা আমি অলরেডি বলে দিলাম যে কনসিডারিং এফ এন্ড আই লোকাস টুগেদার, হাফ ক্যাপিটাল এফ স্মল এফ ক্যাপিটাল আই স্মল আই, হাফ স্মল এফ ক্যাপিটাল আই স্মল আই। এটা লিখে ফেললাম, এটা লিখে ফেললাম। এখন হচ্ছে আমি আর লোকাসকে কনসিডার করব, দুইটাই হেটেরোজাইগাস, তার মানে 3/4 ক্যাপিটাল আর ড্যাশ 1/4 স্মল আর। এটাকে আমি বোথ ওই যে হাফ হাফ প্রথমে লিখলাম ওই দুটোর সাথে এটাকে আগে কম্বাইন করে দিব, তারপর আমি পি লোকাসকে কনসিডার করব। পি লোকাসকে কনসিডার করলে দেখো কি হবে, হাফ ক্যাপিটাল পি স্মল পি আর হাফ স্মল পি। এখন এই এই কিভাবে যাবে ফর্ক লাইনটা দেখো, এফ হাফ এফ আই এটার সাথে যাবে তোমার প্রথমে আর লোকাস, সেই আর লোকাসের সাথে আবার যাবে পি লোকাস, মানে তোমার এই ফর্কটা হবে অনেক লম্বা একটা ফর্ক, 1 2 3 তিনটা স্টেপের ফর্ক হবে। ঠিক আছে, এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে আগে চেষ্টা করো, যদি না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করলো, আমি এটা তোমাদেরকে পরে হয়তো বা দিয়ে দিব যে ফর্ক লাইনটা কিভাবে করতে হবে। এটাতে তোমরা আমি জানি না বের করতে পারবা কিনা, এখন যদি না পারো তাহলে সমস্যা নাই, আমি তোমাদেরকে রেশিওটা বলে দিতে পারি। এটা একটু আমার মনে হয় ডক্টর আলিয়া, ওই যে ওদের একটু লেখা এবং একটা এক্সপ্লানেশন, এটা তুমি একটা দিয়ে ওই ওদের একটা সিআর, আমার সাথে সুলতান ছেলেটা যোগাযোগ আছে, হ্যাঁ, এই ইমেলে দিয়ে দিলে হয় আর কি। হ্যাঁ, দিবেও না স্যার, এই ধরনের পরীক্ষা দিবেও না কখনো, হয়তো এই যে জেনোটাইপের অঙ্কটা দিতে পারে এর পরের স্লাইডে যেটা আছে। আচ্ছা, পরের স্লাইডে যাব। হ্যাঁ স্যার, একটু পরে যান, কারণ জেনোটাইপের অঙ্কটা দেয় অনেক সময়, এটা কিন্তু খুবই সহজ। এই যে অঙ্কটা তোমরা দেখো, তোমরা অলরেডি জানোই, ওই শোনো, এইটার সাথে দিয়ে এটার সাথে আবার কিন্তু ওই যে আমরা দিই কিভাবে কাই স্কয়ার টেস্ট ফিট করায় দিই, এই যে 1:1 রেশিও আছে, বুঝছো? ওদেরকে একটু ওটা খেয়াল রাখতে হবে স্যার। এর পরের ক্লাসে কাই স্কয়ার হবে ওদের, তখন ওরা এই জিনিস, হ্যাঁ, এই প্রবলেমটাই কাই স্কয়ার টেস্টে কেউ কেউ কোনো টিচার দিয়ে দেয়, হ্যাঁ, দি ফিট করতে বলে 1:1 রেশিওতে আর কি। যে প্রথমে হচ্ছে জেনোটাইপ বের করো, তারপরে হচ্ছে তোমরা এটাকে কাই স্কয়ারে ফিট করো, এরকম আর কি আসে। আর এই যে যেই অঙ্কটা আমরা এর আগে করলাম 10 নম্বর অঙ্কটা, এটা নরমালি এরকম অঙ্ক নরমালি মানে কি এটা আসলে দিবেই না কখনো, এটা জাস্ট তোমাদেরকে আর কি শেখানোর জন্য। এখন এই যে এখানে দেখো যে এটা কিন্তু তোমরা সবাই জানো, এখন যে অঙ্কটা আর কি করবা এটা কিন্তু খুবই সহজ। ফেদার পি, ফেদারের জন্য ক্যাপিটাল এফ আর পি কম হওয়ার জন্য কি লাগে, স্মল আর পি ড্যাশ। ওকে, আগে কিন্তু তোমাদেরকে এখানে অফস্প্রিং এর জেনোটাইপ গুলোকে লিখে নিতে হবে। হ্যাঁ, প্যারেন্টস এর গুলো থাক পরে, আগে অফস্প্রিং এর জেনোটাইপ গুলোকে লিখে নিবা। ফেদার্ড ওয়ালনাট, ফেদার্ড হওয়ার জন্য ক্যাপিটাল এফ ড্যাশ আর ওয়ালনাট হওয়ার জন্য আর এবং পি বোথ প্রেজেন্ট থাকবে। ফেদার্ড রোজ, ফেদার্ড এর জন্য এফ আর রোজ এর জন্য ক্যাপিটাল আর ড্যাশ স্মল পি। ফেদার্ড সিঙ্গেল, ফেদার্ড ক্যাপিটাল এফ আর সিঙ্গেল এর জন্য জেনোটাইপ কি তোমরা সেটা জানোই। এখন দেখো আমাদের প্যারেন্ট কি, ফেদার্ড রোজ কমড, ক্লিন পি কমড,
আমরা এখন জানি ফেদার্ড হইতে গেলে এফ ড্যাশ, এই এফটা কি হবে আমরা এখনো জানি না। রোজ কমপ্লিট হতে গেলে ক্যাপিটাল আর ড্যাশ স্মল পি। ক্লিন স্মল এফ, এটার কোনো সমস্যা নাই। পি কমপ্লিট হচ্ছে স্মল আর পি ড্যাশ, এটা তোমরা তো অবশ্যই পারবা। সেটা হচ্ছে যেহেতু আমাদের অফস্প্রিং এ সিঙ্গেল অফস্প্রিং আছে, মানে স্মল আর স্মল পি আছে, তাহলে অবশ্যই এই আর লোকাসের যে সিঙ্গেল যে অফস্প্রিং আসলো সেই হ্যাঁ, এই আর বোথ আর ইকুয়ালি কন্ট্রিবিউটেড ফ্রম বোথ প্যারেন্টস, তার মানে অবশ্যই এই আর লোকাসে একটা স্মল আর যাবে আর একটা স্মল আর তো মেল প্যারেন্টে আমাদের আছে। আবার স্মল পি দুটো কোথা থেকে আসছে, একটা হচ্ছে আমাদের মা থেকে আসছে, একটা হচ্ছে আমাদের বাবা থেকে আসছে, তারপরে একটা পি ওখানে চলে যাবে। এখন আমাদের সমস্যাটা কোন জায়গায়, এই যে এফ লোকাসটা কি, কোনো বাচ্চা কাচ্চা কিন্তু দেখো এখানে কোনো বাচ্চা কাচ্চা কিন্তু ক্লিন নাই, ক্লিন লেগের কোনো বাচ্চা কাচ্চা নাই, সব প্রজেনে কিরকম ফেদার্ড। হ্যাঁ, যদি এখানে স্মল এফ থাকতো আমাদের ফিমেল প্যারেন্টে যদি আমাদের small f থাকতো, মনে হয় মিউট করে দিছি, আমাদের অফস্প্রিং যদি একটা ক্লিন হতো তাহলেই কিন্তু আমাদের এখানে আমরা স্মল এফ দিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের কোনো অফস্প্রিং ক্লিন আসেনি, তাহলে অবশ্যই আমাদের যে ফেদার্ড, যে ফিমেলের যে ফেদার্ড, এই এফ লোকাসটা কি হবে, অবশ্যই ডমিনেন্ট হোমোজাইগাস হবে। যদি এখানে রিসেসিভ এফ থাকতো তাহলে অবশ্যই আমাদের প্রজেনিতে ক্লিন প্রজেনি আমরা পেতাম। ক্লিয়ার সবার কাছে? আর লোকাস পি লোকাস নিয়ে কিন্তু আমাদের কোনো কনফিউশন নাই, কারণ আমাদের সিঙ্গেল অফস্প্রিং আছে, both are equally contributed from both parents, both p equally contributed from both parents। আমাদের কনফিউশনটা হতে পারে এফ লোকাসে গিয়ে ফেদার্ডের জন্য, কিন্তু দেখো আমাদের প্রজেনিতে তো সব ফেদার্ড, কোনো ক্লিন নাই। যদি ক্লিন কোনো প্রজেনি থাকতো আমাদের, মানে স্মল এফ যদি আমাদের প্রজেনিতে থাকতো, তাহলে আমাদের যে ফিমেল প্যারেন্ট সেখানে ক্যাপিটাল এফ এর সাথে স্মল এফ থাকতো। কিন্তু যেহেতু আমাদের কোনো ক্লিন অফস্প্রিং নাই, সবগুলোই ফেদার্ড, তাহলে অবশ্যই এখানে এটা হোমোজাইগাস ডমিনেন্ট হবে। ক্লিয়ার কিনা সবার কাছে? জি ম্যাম। জি ম্যাম। গুড স্যার, একটু 5 নাম্বার অঙ্কটাতে যাবেন একটু কাইন্ডলি, এটা কার জন্য একটু কনফিউশন আছে, এটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ আলেয়া কি বললে জানো? স্যার 5 নাম্বার অঙ্কটাতে ওদের একটু নাকি কনফিউশন আছে, এটা মনে হয় আপনি পড়াইছিলেন 5 নাম্বার অঙ্কটা। আচ্ছা ওটা আমার আবার এই যে কথা বলতেছিলাম হলে বলতে গিয়ে আর তোমার কি এদিকে শেষ হয়ে গেছে? জি স্যার শেষ হয়ে গেছে। আচ্ছা এইখানে একটু কথা বলি, এই যে 11 নম্বর যে প্রবলেম, ছেলেরা তোমরা একটু শোনো, ছেলে মেয়েরা, 11 নম্বর যে প্রবলেমটা আছে, এটা ডাই হাইব্রিডের কিন্তু এরকম একটা প্রবলেম তোমাদের কেউ একটা করিয়েছে হয়তো এই কাছাকাছি। এটা একটু কম্বিনেশন করে অনেক সময় দেওয়া হয়, এই রেশিও গুলো চেঞ্জ করে দিতে পারে কাই স্কয়ার টেস্ট করলে, কখনো হয়তো 9331 ও ফিট করে দিতে পারে, বা 111 এ দিতে পারে, 3311 এ দিতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে তোমাদের। আচ্ছা 5 নম্বর প্রবলেমে আমি একটু যাচ্ছি, দেখি এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলো তোমাদের কি সমস্যা, আলেয়া এখানে আলাপ করো ওদের সাথে। আচ্ছা 5 নাম্বার প্রবলেমে কার জন্য একটু সমস্যা ছিল, তুমি কি একটু কাইন্ডলি বলবা যে কোন জায়গায় প্রবলেমটা? ম্যাম 3 নাম্বার স্লাইডটাতে একটু প্রবলেম আমার। 3 নম্বর স্লাইড? জি ম্যাম, এর পরের স্লাইড। আচ্ছা এর পরের স্লাইড মানে 6 নাম্বার স্লাইড সেটা, হ্যাঁ এটা এই জায়গায়? জি ম্যাম এইটা আমি বুঝি নাই আমার ইন্টারনেট সমস্যার কারণে। ও হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা বলছি 8 ধরনের আমাদের গ্যামেট আনতে হবে, 8 ধরনের জেনোটাইপ 8 ধরনের আসতে পারে। হ্যাঁ, এই যে হিয়ার 8 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অফস্প্রিং, আমরা বলছি সর্বোচ্চ এট বেস্ট 8 ধরনের। তো এই 8 ধরনের অফস্প্রিং নিতে হলে তার কম্বিনেশনটা আমরা বলছি আইদার
4 2 মানে হয়তো মা থেকে 4 ধরনের আর বাবার ওখান থেকে 2 ধরনের, অথবা 8 গুণন 1, কিন্তু 8 গুণন 1 ওয়ালা কেউ দিতে পারে না। এই যে জিন আছে এখানে ম্যাক্সিমাম 4 ধরনের গ্যামেট আসতে পারে, 4-এর উপরে আসতে পারে না। সুতরাং 8 নিতে হলে আমরা যদি এই পার্পেলকে 4 ধরি, পার্পেল 4 ধরনের দিতে পারছে হেটেরোজাইগাস কন্ডিশনে। বোথ সি এবং পি দুইটাই যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে ম্যাক্সিমাম 4 ধরনের দিতে পারবে, 8 ধরনের পারবে না। সুতরাং এই 4টাকে নিই, আর এই নিচে হোয়াইট ওয়ালার থেকে এই 2টা আছে 2 ক্যাটাগরির, এই 2টার যে কোনো একটা নিতে পারি অথবা 2টাই নিতে পারি। এই নিয়ে আমরা ক্রস কম্বিনেশন দেখাবো, এই ব্যাপারটা ছিল আর কি। তুমি বোধহয় প্রশ্ন করছিলে 8 কেন নেওয়া লাগবে বা এই ধরনের কিছু একটা। তো আমাদের এখানে পরের স্লাইডে, হ্যাঁ বলো। পুরো স্লাইডটা আমি বুঝিনি, আমি বের হয়ে গেছিলাম আসলে। এই জায়গাটাই যে আমরা বলছি তাদের জেনোটাইপ আমরা কথা বলছি। এই thus in the given problem the purple plant produces 4 types of gametes having the genotypes capital C small c capital P small p। এটা মানে আর কি তার জেনোটাইপ। হ্যাঁ, আর 2 ধরনের আছে হোয়াইটের, সেটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল পি স্মল পি, মানে এও 2 ধরনের দিবে, আবার স্মল সি ক্যাপিটাল পি স্মল পি এটাও 2 ধরনের দিতে পারে। তো এই জন্য এই 2-এর একটা আর এই যে পার্পেলটা নিয়ে আমরা একটা ক্রস কম্বিনেশন এখানে দেখিয়েছি। তো তোমরা এটা করবে কি, এই রেজাল্টস যখন লিখবে তখন এটা বলবে দি জেনোটাইপ অফ দ্য পার্পেল is capital C capital P small p, and that of the white parent genotype may be capital C small p small p or small c capital P small p। এইটা হচ্ছে তোমার রেজাল্ট। এখন তুমি সেই রেজাল্টটা পাওয়ার পরে তুমি এই যে দেখাচ্ছ যে এই ক্রস থেকে কি কি আসবে, তুমি এটা করো, এটা চেকার বোর্ডে করো বা ফোক লাইনে করো, করে দেখো কত ধরনের জেনোটাইপ আসে, কি কি অফস্প্রিং পাও তুমি। এইটুকু তোমার জন্য টাস্ক থাকলো। এই 2টা ক্রসই তোমাকে কিন্তু প্রবাবল এই 2টা ক্রসই করে দেখাতে হবে, কারণ হচ্ছে এই যে তোমার পার্পলের যে জেনোটাইপটা আছে, হ্যাঁ, বোথ লোকাসের জন্য হেটেরোজাইগাস, এখান থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। কিন্তু হোয়াইটের জন্য 2 ধরনের গ্যামেট তৈরি হওয়ার জন্য প্রবাবল 2 ধরনের জেনোটাইপ আছে। এখানে ওই যে স্যার কিন্তু দুইটা ক্রসে লিখে দিচ্ছেন যে প্রবাবল জেনোটাইপ কি হোয়াইটের জন্য। এখন এই 2টাকে তোমার যদি তুমি চেকার বোর্ডে নিতে চাও, পার্পল থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হলো, হোয়াইট থেকে প্রথমটা থেকে ক্যাপিটাল সি স্মল পি এই 2 ধরনের গ্যামেট, পরেরটা থেকে স্মল সি ক্যাপিটাল পি স্মল পি এই 2 ধরনের গ্যামেট হলো। এখন এই 2টা ক্রসকে তুমি আলাদা আলাদা করে 2টা চেকার বোর্ড করবা, করার পরে তুমি অ্যান্সার দেখবা যে আমাদের অঙ্কে যেটা চাইছে যে 5টা মনে হয় হোয়াইট আর 3টা মনে হয় পার্পল। হ্যাঁ, যদি তুমি 2টা চেকার বোর্ড থেকেই দেখো যে হ্যাঁ 5টা হোয়াইট আর হচ্ছে 3টা পার্পল পাওয়া গেছে, মানে 2 চেকার বোর্ডেই যদি তুমি একই অ্যান্সার আসে, তাহলে তোমার রেজাল্ট স্যার যেটি বললেন সেটি হবে, যে পার্পলের জন্য জেনোটাইপ এইটা আর হোয়াইটের জন্য প্রবাবল জেনোটাইপ এইটা অথবা ওইটা, 2টাই হতে পারে, এটাও হতে পারে অথবা ওটাও হতে পারে। ঠিক আছে, আমার মনে হয় ওরা ওইটুকু প্র্যাকটিস করুক, অসুবিধা নেই। হ্যাঁ, মেয়েটা কি বলতে চাচ্ছে? আচ্ছা হ্যাঁ, 11 নম্বর তুমি লিখবা, তখন তুমি অবশ্যই এই যে যখন এক্সপ্লেনেশনটা দিবা অবশ্যই তোমাকে আলাদা আলাদা লোকাস ধরেই এক্সপ্লেনেশন, কারণ এখানে আনমিউট করা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই 3টা লোকাসই তোমাকে ধরতে হবে। তোমার এফ লোকাস কনসিডার করে তুমি এক্সপ্লেনেশন দিবা, আর লোকাস কনসিডার করে পি লোকাস কনসিডার করে তুমি এক্সপ্লেনেশন দিবা। এফ লোকাসের এক্সপ্লেনেশনটা কি সেটা আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি, যে যেহেতু এখানে কোনো ক্লিন অফস্প্রিং আসেনি, সবগুলো ফেদার অফস্প্রিং, এবং এইটা তখনই আসতে পারে যখন কিনা আমার ফিমেলটার হোমোজাইগাস ডমিনেন্ট থাকবে। আবার আর লোকাস যদি কনসিডার করবা তখন বলবা যে যেহেতু আমার সিঙ্গেল অফস্প্রিং আছে যেটাতে স্মলার আছে, এবং এই স্মলার বোথ প্যারেন্টস ইকুয়ালি কন্ট্রিবিউট করবে। আবার তুমি কনসিডারিং পি লোকাস বলবা যেহেতু সিঙ্গেল অফস্প্রিং আছে আমার বোথ প্যারেন্ট ইকুয়ালি কন্ট্রিবিউটেড, তার মানে
একটাতে তো দুইটা পি আছে আর একটাতে আরেকটা স্মল পি যাবে। এটা যাওয়ার পর তুমি রেজাল্ট যখন লিখবা, সরি হ্যাঁ, যখন তুমি রেজাল্ট লিখবা তখন রেজাল্টে তুমি লিখবা যে তোমার ফিমেল ফিজার রোজ কমপ্লিট জেনোটাইপ এটা এবং ক্লিন পি কমপ্লিট জেনোটাইপ এটা। এই তো অঙ্ক শেষ। ক্লিয়ার? আমার মনে হয় থ্যাংক ইউ ডক্টর আলেয়া। আমরা একটু শেষ করি, অনেকেই এইখান থেকে আউট হয়ে যাচ্ছে বিকজ অফ electricity and internet problem. Now we have only 285. We had 304 or more than that. So আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর আলেয়া সহ আমার এখানে ছেলেমেয়েরা যারা আছে। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার মনে হয় আমাদের দুইজনের ক্লাস তোমরা এখানে করার চেষ্টা করেছো। আমরা দুইজনই ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো। হ্যাঁ, প্লিজ টেক কেয়ার। ডক্টর আলেয়া যদি কিছু বলো। না স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমাকে আসলে মানে আপনি যেভাবে হেল্প করলেন এটার জন্য কোনো অসংখ্য অসুবিধা ধন্যবাদ। নেই। আর আপনি থাকাতে ক্লাসটা আসলে নিতে পারলাম। আর স্টুডেন্টদেরকে তো অবশ্যই ধন্যবাদ যে ওরা এত কষ্ট করে এতক্ষণ অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস করা খুবই কঠিন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, মানে তোমরা একটু হেজিটেশন ফিল করবে না। তোমরা আমাকে ইমেল করতে পারো যে কোনো প্রবলেম। আমার যদি মানে ইন্ডিভিজুয়ালি তোমাদের সবার ইমেলে অ্যান্সার দিতে হয় আমি তাও দিব, অথবা তোমরা আমাকে যে কোনো ভাবে তোমরা আমাকে কানেক্ট করতে পারো, মেসেঞ্জারে, ইমেইলে। তোমরা আমার সাথে কানেক্ট করে যদি তোমাদের এমন হয় যে হ্যাঁ যে অঙ্কটা তোমরা পারতেছো না চেকার বোর্ড আমাকে করে দিয়ে আমি ছবি তুলে তোমাদেরকে পাঠাই দিব, হোয়াট এভার, মানে যে কোনো ধরনের তোমাদের অ্যাসিস্ট যদি লাগে এই জিন ইন্টারাকশন নিয়ে তোমরা আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবে। এটা আমার রিকোয়েস্ট, কোনো তোমরা হেজিটেশন ফিল করবা না। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। Okay, thank you, Dr. Alia, এবং thank you, dear students. So please stay fine and take care. We are going to end the class right now. Thank you very much. Thank you, sir. Assalamu alaikum. Walaikum assalam.